এবারে একটা জিনিস আমাকে বলো যে কোন বন্ডিংটা তোমাদের মতে বেশি স্ট্রং? অসমযোজী মানে আয়নিক বন্ডিং নাকি কোভ্যালেন্ট বন্ডিং? আয়নিক বন্ড। আয়নিক আয়নিক বন্ড বন্ডিং। বেশি স্ট্রং, এটা আমরা 11-12 পড়েও এসেছি। কিন্তু আয়নিক বন্ড বেশি স্ট্রং, তার কারণ কি? স্যার দুটো চার্জের মধ্যে হয় যেহেতু স্যার অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়। হুম, ও যেটা বলেছে ঠিকই বলেছে। অ্যাকচুয়ালি কি হয় দেখো, আমরা যখন বন্ডিং করছি, নর্মাল রুলটা কি অক্টেট ফিল আপ হয়, সেটা সমযোজী বন্ধনের ক্ষেত্রেও হয় আর অসমযোজী বন্ধনের ক্ষেত্রেও হয়। মানে ফর এক্সাম্পল আমরা যদি এখানে NaCl নিই তাহলে কি হয়, Na+Cl- হয়। আর ফর এক্সাম্পল মনে করো H2 নিলাম, তাহলে H আছে। অথবা মনে করো আমি H2 না নিয়ে এমনি ধরছি, মনে করো O2 নিলাম, তাতেও দেখবে অক্টেট ফিল আপ হয়। মানে লাস্ট যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, ভ্যালেন্স যে শেলটা আছে, মানে লাস্ট যে আউটার মোস্ট শেলটা আছে, সেই শেলটায় অক্টেট ফিল হবে, মানে 8টা ইলেকট্রন আসে। এটা হচ্ছে আয়নিকের ক্ষেত্রে হয়, কোভ্যালেন্টের ক্ষেত্রে হয়। কিন্তু আয়নিকের ক্ষেত্রে একটা এক্সট্রা ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা কি, ও যেটা বলছিল যে দুটো অপোজিট চার্জ আছে, এই প্লাস আর মাইনাস, এই যে দুটো অপোজিট চার্জ আছে, এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা, এটা সবসময়ের জন্যই বেশি হয়। সেই জন্যে আয়নিক বন্ডিং সবসময়ের জন্যই কোভ্যালেন্ট বন্ডিং এর থেকে বেশি স্ট্রং হবে। এটা হচ্ছে নর্মাল ফ্যাক্ট। এবার আমরা আজকের লেকচারটা শুরু করব। লেকচারটা যেটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের ভিএসিপিআর থিওরি দিয়ে। আচ্ছা, ভিএসিপিআর থিওরি তোমরা কে কে মানে মোটামুটি একটু অত জানো, সেটা আগে বলো তো। আচ্ছা, ভিএসিপিআর থিওরির ফুল ফর্মটা কি? ভিএসিপিআর থিওরির ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, VSEPR। তাহলে কি হবে এটা? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। তাহলে পুরো থিওরিটার নাম হচ্ছে তাহলে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এবার আমরা ভিএসিপিআর থিওরিটা দেখি তাহলে কি। দেখো, ভিএসিপিআর থিওরির অনেকগুলো রুল থাকে। মানে কিছু কিছু এই যে রুলগুলো আছে, আমরা কিন্তু প্রথম রুলটাকে মিস করে গিয়ে সেকেন্ড রুলটাকে পড়বো তা কিন্তু নয়। আমরা যে রুলগুলোকে মেনটেন করব, রুল 1 2 3 4 5 করে, মানে কোনো একটা মনে করো তোমাকে অ্যাপ্লিকেশন দিল বা কোনো একটা কোনো কোশ্চেন দিল, তাহলে সেই কোশ্চেনের উপরে ফার্স্ট আমরা রুল 1 খাটাবো। যদি রুল 1 অ্যাপ্লিকেবল না হয় তবে আমি রুল 2-তে যাব। কিন্তু কোনো একটা কোশ্চেন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রুল 2-তে বা রুল 3-তে জাম্প করবো না। আমরা সিঙ্ক্রোনাইজড অর্ডারে বা সিস্টেমেটিক্যালি রুল 1 2 3 4 5 করে যাব। এবার যে রুলটা সেখানে অ্যাপ্লিকেবল হবে তার উপর বেস করে আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে সলভ করার চেষ্টা করব, মানে রিজনটা দেওয়ার চেষ্টা করব। যেরকম এখানে দেখো রুল 1টায় কি বলেছে, বলছে ইফ দেয়ার ইজ নো লোন পেয়ার সারাউন্ডিং দ্য সেন্ট্রাল অ্যাটম, দেন দ্য নাম্বার অফ সিগমা বন্ডিং ইলেকট্রন পেয়ার্স উইল ডিটারমাইন দ্য জিওমেট্রি অফ দ্য মলিকিউল অ্যান্ড দ্য জিওমেট্রি উইল বি রেগুলার শেপড। মানে কি, একটা জিওমেট্রিকে আমরা কিভাবে ভাবি, মানে একটা আইডিয়াল জিনিস, সেই জিওমেট্রিটা আইডিয়াল মানে কি হচ্ছে, সেখানে কোনো ধরনের কোনো লোন পেয়ার নেই, শুধুমাত্র তাহলে কি আছে, সিগমা বন্ডিং ইলেকট্রন থাকতে পারে, মানে ওর তো থাকবেই, মানে সিগমা বন্ড থাকবেই। তাহলে ওর মাধ্যমে যে শেপটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা বলবো রেগুলার শেপ অথবা আইডিয়াল শেপ, যেটা হওয়া উচিত। ফর এক্সাম্পল H2, তাহলে কি এটা লিনিয়ার শেপ, এটা হওয়া উচিত এবং এটাই হচ্ছে। ফর এক্সাম্পল CH4, চারটে যেহেতু বন্ড আছে, এটা টেট্রাহেড্রাল হওয়া উচিত এবং সেটাই হচ্ছে, সেটাই বলছে। তাহলে যদি কোনো লোন পেয়ার অফ ইলেকট্রনস না থাকে, তাহলে সিগমা বন্ডিং ইলেকট্রন পেয়ার্সের মাধ্যমে যে জিওমেট্রিটা আমরা পাবো সেটাই হবে তার রেগুলার শেপ। জিওমেট্রি আর শেপ কিন্তু আলাদা। জিওমেট্রি মানে কি, আমি আবার বললাম, জিওমেট্রি মানে হচ্ছে আইডিয়ালিস্টিক, মানে যেটা হওয়া উচিত অ্যাজ পার দ্য কনফিগারেশন বা অ্যাজ পার দ্য নাম্বার অফ সিগমা বন্ডিং ইলেকট্রনস। আর শেপ কি, শেপ মানে হচ্ছে যেটা অ্যাকচুয়াল, মানে যেটা আমাদের কাছে এখন প্রেজেন্ট। কোনটা হওয়া উচিত ছিল সেটা তো দেখার দরকার নেই, কোনটা অ্যাকচুয়াল সেটা আমায় দেখতে হবে, সেটা হচ্ছে শেপ। যেরকম ফর এক্সাম্পল আমি বললাম যে CH4 যেরকম লোন পেয়ার ইলেকট্রনস নেই, তাই তার হওয়া উচিত ছিল টেট্রাহেড্রাল। যেহেতু লোন পেয়ার ইলেকট্রনস নেই, সিগমা বন্ডিং ইলেকট্রনস এর মাধ্যমে তাহলে আমি জিওমেট্রি পাচ্ছি টেট্রাহেড্রাল, তাহলে শেপও তার টেট্রাহেড্রাল হচ্ছে, এখানে যেটা ম্যাচ করছে। কিন্তু সব জায়গায় সেটা ম্যাচ করবে না, এটা আমরা যখন ধীরে ধীরে পড়বো তখন দেখব। এখানে দেখো আরেকটা জিনিস এখানে বলে দিয়েছে যে দ্য পাই বন্ডিং ইলেকট্রনস, যদি আমার কোনো পাই বন্ডিং ইলেকট্রনস ওখানে থাকে, তার কিন্তু খুব একটা কোনো সিগনিফিক্যান্ট এফেক্ট নেই জিওমেট্রিটাকে প্রেডিক্ট করার জন্য। শুধুমাত্র কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা স্লাইডলি চেঞ্জ হতে পারে, কিন্তু জিওমেট্রির এমন কিচ্ছু চেঞ্জ হবে না। তাই পাই বন্ডিংকে আমরা যখন জিওমেট্রি কনসিডার করছি অ্যাজ পার ভিএসিপিআর থিওরি, আমরা কিন্তু পাই বন্ডটাকে মানে ওর মধ্যে অ্যাকাউন্টে রাখবো না, পাই বন্ডটা ওর বাইরে রাখবো।
আমরা শুধুমাত্র কি করছি, সিগমা বন্ডিং ইলেকট্রনস এর মাধ্যমেই তার জিওমেট্রিটাকে ডিটেক্ট করার চেষ্টা করব। যদি সেখানে তাহলে লোন পেয়ার ইলেকট্রনস থাকে, তাহলে শেপটা কিন্তু জিওমেট্রির সাথে সমান নাও হতে পারে এবং হবে না, এটাই নর্মালি। আর যদি মনে করো লোন পেয়ার ইলেকট্রনস না থাকে, যদি থাকে তাহলে কখনোই শেপ আর জিওমেট্রি সমান হবে না। যদি লোন পেয়ার ইলেকট্রনস না থাকে তাহলে কিন্তু শেপ এবং জিওমেট্রি দুটোই সমান হবে। আর পাই বন্ডিং ইলেকট্রনস আমি বললাম, পাই বন্ডিং ইলেকট্রনস আমরা কিন্তু অ্যাকাউন্টে রাখবো না, কারণ পাই বন্ডিং ইলেকট্রনস এর মাধ্যমে জিওমেট্রির কিছু চেঞ্জ হবে না, এমন এক মানে কিছুই চেঞ্জ হবে না বলতে গেলে, শুধুমাত্র স্লাইডলি বন্ড অ্যাঙ্গেলের চেঞ্জ হতে পারে। যেরকম দেখো এখানে একটা বলা হয়েছে যে শুধুমাত্র আমরা কিন্তু এখানে সিগমা বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনসটাকে ক্যালকুলেট করছি। এই যে ইলেকট্রন পেয়ার্স লেখা আছে, এটা মানে কিন্তু সিগমা বন্ডেড ইলেকট্রনস, এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। তাহলে এবারে যে রুল ওয়ানটা আছে আমরা নিজেরা একটু দেখার চেষ্টা করি। দেখো অ্যাজ পার রুল ওয়ান আমি বলছি, তাহলে রুল ওয়ানে আমার কি বলছে, রুল ওয়ানে বলেছে দেখো জিওমেট্রি আর শেপ দুটো সমান হবে। কখন সমান হবে? নো লোন পেয়ার অফ ইলেকট্রনস। আবার কি বলছে, জিওমেট্রি নট ইকুয়াল টু শেপ হবে কখন? তখনই হবে যখন প্রেজেন্স অফ লোন পেয়ার ইলেকট্রনস। এই অবধি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবারে একটা ভাইটাল জিনিসে যাই, যেটা ওখানে লেখা ছিল, এবার আমরা নিজেরা ট্রাই করার চেষ্টা করি। আমি এখানে লিখেছি ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ার মানে কিন্তু বন্ডেড, সিগমা বন্ডেড ইলেকট্রন পেয়ার। এটা মানেই হচ্ছে সিগমা বন্ডেড ইলেকট্রন পেয়ার, এটাও ধরতে পারি। আচ্ছা ছেড়ে দাও, আপাতত সিগমা বন্ডেড ধরারও দরকার নেই, শুধু ইলেকট্রন পেয়ারই ধরো, তোমাদের ভাবারও দরকার না। আমি যখন শেপ বার করবো না, শুধু জিওমেট্রি। তাই শেপ জিওমেট্রি তো আর এর জন্য চেঞ্জ হবে না, জিওমেট্রি সবসময়ের জন্যই এতেই থাকবে, মানে তোমার অ্যাজ পার নাম্বার অফ ইলেকট্রন পেয়ারসই থাকবে, সেখানে লোন পেয়ার থাকুক কি থাকলো কি না থাকলো তার জন্য জিওমেট্রি কিছু চেঞ্জ হবে না। আচ্ছা এবার মনে করো ইলেকট্রন পেয়ার আমার দুটো আছে, এখানে যেরকম আছে মনে করো, এখানে একটা দিয়ে হয়তো লেখা আছে, প্রথম স্টার্টটা একটা দিয়েই করেছে, না দুটোই আছে প্রথম। এক মিনিট একটুখানি হোল্ড করো তো। মনে করো যে আমাদের দুটো ইলেকট্রন পেয়ার আছে, তাহলে তোমরা নিজেরা ভাবো তো, দুটো ইলেকট্রন পেয়ার যদি থাকে, আমি এখনো কোনো শেপ ফেপ কিচ্ছুতে যাচ্ছি না, শুধুমাত্র জিওমেট্রিতে পড়ে আছি। দেখো আমি কোনো শেপের দিকে কিছু বলছি না। মনে করো আমার কাছে দুটো ইলেকট্রন পেয়ার আছে, তাহলে জিওমেট্রি কি হওয়া উচিত? আইডিয়ালিস্টিক চিন্তা করো কি হওয়া উচিত তাহলে। অ্যাকচুয়ালটা আমরা পরে ভাববো। দুটো যদি ইলেকট্রন পেয়ার লিনিয়ার। থাকে কি হবে বলো? লিনিয়ার। লিনিয়ার হওয়া উচিত। কেন লিনিয়ার হওয়া উচিত? এই কারণগুলোও জানা উচিত। তাহলে কি হবে, যখন আমরা শেপ প্রেডিক্ট করব তখন দেখবে আমরা অ্যাকচুয়াল প্রেডিক্ট করতে পারবো। কেন লিনিয়ার হওয়া উচিত, কেন অন্য কোনো শেপ নয়? কারণ দুটো যদি হচ্ছে মানে মানে ইলেকট্রন যদি পরস্পর হচ্ছে জোর দেয়, তাহলে একটা তো মানে লম্বা লাইন, মানে লাইনের মতোই হবে তো। না, অ্যাঙ্গেলও হতে পারতো। না, অ্যাঙ্গেল হওয়ার কি আছে, অ্যাঙ্গেলও হতে পারবে। দুটো ইলেকট্রন পেয়ার, দুটো ইলেকট্রন পেয়ার মানে কি, টোটাল 4টে ইলেকট্রন আছে আমার সেখানে, দুটো পেয়ার আছে মানে কি রে? দেখো আমি এবারে এমনি সিম্পল মানে চিন্তা করো, মনে করো এই রকম, তার মানে জিনিসটা হবে, আমি ধরছি এরকম একটা জিনিস হবে, আমি ধরে নিলাম জাস্ট, কারণ এইটা হলে তবেই তো দুটো ইলেকট্রন পেয়ার হবে। এই অবধি আশা করি সবার ক্লিয়ার আছে। এখন আমি বলছি এটা লিনিয়ার না হয় আমার অ্যাঙ্গেল করলে অসুবিধা কি ছিল? অ্যাঙ্গেল এই কারণেই হবে না, কারণ যদি আমি একটা অ্যাঙ্গেল করতাম, মনে করো ফর এক্সাম্পল আমি একটা অ্যাঙ্গেল করছি, তাহলে এখানে রিপালশনটা তো সব তুলনামূলক বেশি হবে। তাহলে রিপালশনটা সব থেকে কম কখন হবে? যখন ওটা সব থেকে দূরে থাকবে। আর সব থেকে দূরে থাকার যে চান্সটা সেটা কখন? যখন একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট আসছে। এই কারণে এই দুটো ইলেকট্রন পেয়ার যখন আসছে, আমাদের আইডিয়ালিস্টিক জিওমেট্রি হচ্ছে লিনিয়ার। শেপ কি হবে আমরা পরে দেখবো এখন, কিন্তু আইডিয়ালিস্টিক জিওমেট্রি তাহলে দুটো লেন পেয়ারের জন্য কি হবে, সব সময়ের জন্যই লিনিয়ার হবে। এটা ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে। এবারে মনে করো আমাদের কাছে 3টে ইলেকট্রন পেয়ার আছে, তাহলে বলতো অ্যাকচুয়ালি মানে জিওমেট্রিটা কি হওয়া উচিত, মানে আইডিয়ালিস্টিক কি হওয়া উচিত এবং কেন? স্যার ত্রিভুজের মতো। ত্রিভুজের মতো মানে এই রকম বলছো?
এটা আবার কি করে হবে ত্রিভুজের মতো তিনটে এ হলে? সিম্পল ভাবো না। ট্রাইগোনাল। হ্যাঁ, ট্রাইগোনাল, সিম্পল ভাবো না। আমি সবাইকেই বলছি ভাবতে, মানে এই কারণেই ভাবতে বলছি, পরে দেখবে আমি কোনো জিনিস এই জন্য বলি না তোমাদের মুখস্থ করতে, কারণ আমার এই মুখস্থ জিনিসটা পছন্দ নয়। এই কারণেই বলছি ভাবতে, পরবর্তীকালে শেপটাকে অনেকেই কি করে এই চারটাকে মুখস্থ করে নেয়, যে দুটো হলে তিনটে হলে জিওমেট্রি কি হবে এবং শেপ কি হবে, এবং অ্যাজ পার ভিএসিপিআর থিওরি তোমাকে যখন বার করতে দেবে 3 নম্বরের প্রশ্ন থাকে, 3খানা মলিকিউল দেবে, সবাই ওই মুখস্থ একদম করে বেরিয়ে যায়। আমি তোমাদের বলি যে মুখস্থর কোনো প্রয়োজন নেই জিনিসটা, সিম্পল একদম, তুমি নর্মাল চিন্তা করবে, একদম সোজা জিনিসটা, মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড জিনিসটা বার করতে পারবে। তুমি শুধু এটা ভাবো, মাঝখানে তাহলে একটা অ্যাটম আছে, আমি ভেবে নিলাম আমার কাছে কটা ইলেকট্রন পেয়ার আছে, তিনটে। তাহলে তিনটে যদি হয়, তাহলে ম্যাক্সিমাম চান্স কি হবে, যদি আমি বন্ড পেয়ারের যেগুলো আছে, বন্ড পেয়ারের ইলেকট্রন যেগুলো আছে তার মধ্যে রিপালশনটাকে সব থেকে কমাতে চাই, তাহলে কি হবে, এটাই অ্যারেঞ্জমেন্ট হবে। এছাড়া আর কোনো অ্যারেঞ্জমেন্ট হতে পারে না। এছাড়া কি আর কোনো অ্যারেঞ্জমেন্ট হতে পারে, তুমি বলো? সব থেকে কম রিপালশন হবে, বন্ড পেয়ার রিপালশনটা সব থেকে কম হবে। তাতে অ্যারেঞ্জমেন্টটা কি হবে, এই যে বন্ড অ্যাঙ্গেল গুলো আছে তিনটে সমান অ্যাঙ্গেলে একটা প্ল্যানার অ্যারেঞ্জমেন্ট হবে। এই ছাড়া কি আর কোনো অ্যারেঞ্জমেন্ট হতে পারে? এটাকেই আমরা বলি ট্রাইগোনাল প্ল্যানার, বা অনেকে শুধু প্ল্যানারও বলে দেয়। এবার তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে এছাড়া আর কোনো পসিবিলিটি আছে এখানে? আগেরটার ক্ষেত্রে তাও পসিবিলিটি একটা ছিল, এটার ক্ষেত্রে কি আর কোনো পসিবিলিটি আছে? এবারে তোমরা একটা চিন্তা করো তো, ধরে নাও আমি বললাম যে চারটে আছে ইলেকট্রন পেয়ার, তাহলে কি হতে পারে এটা বলো দেখি। মনে করো তোমরা টেট্রাহেড্রাল বলছো, আমি বলছি যে এইরকম আমি তো একটা স্ট্রাকচার রেখেছিলাম প্ল্যানার, আমি বললাম যে আমি যদি একটা এইরকম এঁকে দিই, এ আছে আর তার চারপাশে মনে করলাম চারটে বন্ড আছে, তাহলে এটা কি হবে, এটাও একটা প্ল্যানার হবে। সেই অ্যাঙ্গেল গুলো স্যার সমান হবে না স্যার, তোদের তাহলে কি হলে স্যার ওই 138 মিনিট অ্যাঙ্গেল গুলো সমান হবে? প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান হবে, কেন হবে না? তুমি একটা সার্কেল যদি করো, একদিক থেকে আর একদিকে ঘুরে এলে কত ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 360। 360। তাহলে এই 360টাকে আমি 4 ভাগে ভাগ করে দিলাম, আমি মাঝখানে এ বসিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি করে 90 ডিগ্রি। তাহলে হলো না, হলো তো জিনিসটা, স্যার, আইডিয়ালিস্টিক কি রিপালশন বললাম, বেড়ে যাবে। প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল সমান হলো তো। স্যার রিপালশনটা কোনো কাজ করবে না এখানে? ভালো করে ভাবো, টেট্রাহেড্রাল কেন আর এটা কেন নয়, উত্তর এখানেই লুকিয়ে আছে। আমি তো বলে দিচ্ছি জিনিসটা, এটা যদি হয় আইডিয়ালিস্টিক, আমি এখানে দেখাতে পারি চারটে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু কেন হচ্ছে না, কেন টেট্রাহেড্রাল বলছি? স্যার টেট্রাহেড্রালে তো বন্ড অ্যাঙ্গেল 109 এর একদম কাছাকাছি ঠিক, হবে, তো ওখানে টেট্রাহেড্রালটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা 109 এর কাছাকাছি, এখানে বন্ড অ্যাঙ্গেলটা 90 এর কাছাকাছি। আমি আবার বলছি, জিওমেট্রি মানে কি, আইডিয়ালিস্টিক যতটা বেশি ও স্টেবল হতে পারবে, তাহলে এখানে ও খুঁজবে কোন পজিশনে ও সব থেকে বেশি স্টেবল। আমি যদি চারটে এইরকম বন্ড করি, এটা অতটা বেশি স্টেবল নয়। যদি আমি টেট্রাহেড্রাল আঁকি, মানে মাঝখানে একটা এ এবং এরকম একটা জিনিস, তাহলে কি হবে, এর যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে, এর বন্ড অ্যাঙ্গেলটা কত হয়, 109 পয়েন্ট সামথিং একটা, মনে করো 109 ডিগ্রি ধরছি আমি। তাহলে সেখানে কি হলো, এই বন্ড অ্যাঙ্গেলটা তুলনামূলকভাবে 90 ডিগ্রি থেকে তো অনেক বেশি, তাহলে এটা অনেক বেশি স্টেবল, তাহলে এটা হচ্ছে আইডিয়ালিস্টিক। তাহলে এখানে কি হলো, বন্ড অ্যাঙ্গেলটা বেশি হওয়ার কারণে সবসময়ের জন্য রিপালশনটা কম হচ্ছে, তাহলে এখানে কি হবে, চারটে যদি ইলেকট্রন পেয়ার হয় তাহলে সেখানে ওটা টেট্রাহেড্রাল হবে। ঠিক একই রকম ভাবে যদি আমার 5টা হয় ইলেকট্রন পেয়ার, তাহলে কি হয়, তাহলে টিবিপি হয়, ট্রাইগোনাল বাই পিরামিডাল হয়, টিবিপি, ট্রাইগোনাল, টি ফর ট্রাইগোনাল, বি ফর বাই পিরামিডাল। মানে কি, দেখো যেরকম উচ্চারণটা হবে সেই রকম স্ট্রাকচার আসবে। কি বলেছে দেখো, ট্রাইগোনাল মানে তিনটে কোণ, তাহলে আমি তিনটে কোণ আঁকলাম, এটা হচ্ছে ট্রাইগোনাল। বলেছে বাই পিরামিডাল, তাহলে দুটো পিরামিড, তাহলে দুটো পিরামিড মানে কি, এখানে যদি এটা হয় তাহলে ওপরে একটা অ্যাটম থাকবে, নিচে একটা অ্যাটম, তাহলে এই কারণে কি, তাহলে দুটো পিরামিড হবে, এই কারণে দুটো পিরামিডই হবে। দেখো অ্যাকচুয়ালি এটা একটা পিরামিড হলো, তাহলে ওপরে, আবার তাহলে নিচেও একটা পিরামিড। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল। তাহলে ওভারঅল স্ট্রাকচারটা কিরকম হবে, ওভারঅল স্ট্রাকচারটা হয় এর সাথে একটা এরকম প্লেনে থাকবে, আর দুটো এরকম থাকবে, তিনটে হচ্ছে এরকম প্লেনে থাকবে, প্লেনগুলো আমি এই বক্স করে দিলাম স্কোয়ার, তাহলে তিনটে হচ্ছে প্লেনার হলো। আর এই দুটোকে কি বলা হয়, এইগুলো হচ্ছে বড় গোল করে দিলাম, এই দুটোকে বলা হয় অ্যাক্সিয়াল, মানে অ্যাক্সিসে থাকছে, তাই ওগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল। আর এই যেগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় ইকুয়েটোরিয়াল, আর এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল। যেগুলো প্লেনে থাকে সেগুলোকে আমরা বলি ইকুয়েটোরিয়াল,
যেগুলো অ্যাক্সিসে থাকছে সেগুলো হচ্ছে মানে ভার্টিক্যালি যেগুলো থাকছে সেগুলোকে বলি আমরা অ্যাক্সিয়াল। এগুলো পরে ব্রিফলি পড়বো। যদি আমার 6টা থাকে তাহলে কি হবে, এটা তোমরা সবাই জানো। 6টা যদি থাকে তাহলে আমরা সেটাকে বলি অক্টাহেড্রাল। ওইজ আমি শর্ট ফর্মে লিখলাম, তাহলে ওইজ মানে কি অক্টাহেড্রাল। তাহলে অক্টাহেড্রালটাকে কিরকম ভাবে আমরা আঁকি, দেখো অক্টাহেড্রালটাকে আমরা আঁকবো। তাহলে এইখানে হচ্ছে একটা প্লেন আছে, মনে করো এ, তাহলে চার ধারে 4টে থাকলো এবং উপরে একটা থাকলো এবং নিচে একটা থাকলো। তাহলে এটা কি হবে, এটা হবে তাহলে আমার অক্টাহেড্রাল। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি পিরামিড দেখাতে চাও তাহলে এটা হচ্ছে পিরামিড। দেখো সবার ক্লিয়ার হয়েছে এই অবধি? আচ্ছা, তাহলে এইটা একটা শর্ট নোট হিসাবে লিখে রাখো। এরপরে আমরা যখন শেপ পড়বো, যখন ইলেকট্রন পেয়ারের ইনভলভমেন্ট আমরা দেখে নেবো, তখন দেখবে জিনিসটা অনেক ইজি হবে, নিজেরাই সব কিছু নিজেরা করতে পারবে। দেখো ঠিক একই রকম ভাবে রুল 1টা শুধু এটাই বলে গেছে যে যদি কোনো জায়গায় কোনো ধরনের ইলেকট্রন পেয়ার না থাকে তাহলে সিগমা বন্ডেড ইলেকট্রনস এর মাধ্যমে আমরা যে জিওমেট্রি পাবো, কারণ জিওমেট্রি আমরা বুঝতে পারছি কি ধরনের জিওমেট্রি হতে পারে, তাহলে সেটাই হবে তার রেগুলার শেপ। শেপটা তাহলে কোনো ডিফারেন্স কিছু আসবে না। এবার রুল 2তে আমরা যাচ্ছি। রুল 2তে দেখো কি বলছে, এতক্ষণ আমরা কি বললাম, তাহলে লোন পেয়ার নেই, এবার আমরা ধরছি লোন পেয়ার এলো। তাহলে এতক্ষণ যে রিপালশনটা ছিল সেটা কি ছিল, শুধুমাত্র বন্ড পেয়ার রিপালশন ছিল। এবার যে রিপালশনটা হবে তাহলে সেটা কি রিপালশন হবে, লোন পেয়ার যদি একাধিক হয় তাহলে লোন পেয়ার রিপালশন হবে। এবার লোন পেয়ার যেহেতু এক্সিস্ট করছে তাহলে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারও একটা রিপালশন হবে, এবং তাছাড়া বন্ড পেয়ার রিপালশন তো হবেই। দেখো ক্লিয়ার হয়েছে এটা? তাহলে 3 ধরনের রিপালশন হচ্ছে। যদি লোন পেয়ার একটা থাকে তাহলে লোন পেয়ার রিপালশন থাকছে না, কিন্তু লোন পেয়ার যদি একাধিক হয় তাহলে কি হবে, লোন পেয়ার রিপালশনও হবে, লোন পেয়ার বন্ড পেয়ার হবে এবং বন্ড পেয়ার হবে। এবং এই রিপালশনের যে কন্ট্রিবিউশনটা বা ওভারঅল যে এর তোমার ট্রেন্ডটা, সেটা কি, সেটা হচ্ছে লোন পেয়ার রিপালশন এর কন্ট্রিবিউশন সব থেকে বেশি, তারপরে কি আসছে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে আসছে বন্ড পেয়ার। এটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি আমি বলি যে মনে রাখতে হবে, তাও যে মানে জিনিসটা ভুল বলা, কারণ এটাকেও সিগনিফিক্যান্টলি ব্যাখ্যা করা যায়। আমি সিগনিফিক্যান্টলি কিভাবে ব্যাখ্যা করবো যে লোন পেয়ার সব থেকে বেশি, গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার, গ্রেটার দ্যান বন্ড পেয়ার। এটা তোমরা একটু ভেবে বলো দেখি, কেন লোন পেয়ার রিপালশন সব থেকে বেশি, তার থেকে কেন লোন পেয়ার বন্ড পেয়ার কম, আর তার থেকে কেন বন্ড পেয়ার কম। ও যেটা বলেছে আমি সেটা বুঝতে পেরেছি, আমি সেটা এঁকে দিচ্ছি, একটু দেখো। মনে করো এটা হচ্ছে এবি বন্ড, আমি ধরে নিচ্ছি এ আর বি এর মধ্যে ইলেকট্রনের ডিফারেন্স খুব একটা বেশি নেই। তাই যদি হয় যে ইলেকট্রন ডিফারেন্সটা খুব একটা বেশি নেই, তাহলে বন্ড পেয়ার দুটো কোথায় থাকবে, মাঝখানে থাকবে। ঠিক আছে, এবার আমি ধরে নিলাম এর মাথায় দুটো লোন পেয়ার আছে। এবার তোমরা একটা জিনিস বলো, যে বন্ড পেয়ার অফ ইলেকট্রনসটা আছে এটা কি শুধু বির না এটা শুধু এর? বন্ড পেয়ার অফ ইলেকট্রনসটা এই এ বি মানে এ বি টু যেটা আছে, সেখানে বন্ড পেয়ার অফ ইলেকট্রনস গুলো কি শুধু বির না শুধু এর? সে দুজনের তো, যেহেতু ইলেকট্রোনেগেটিভ দুজনেরই, ডিফারেন্স বেশি নেই। একদম ঠিক, দুজনেরই। ওই জন্য এটা কি একদম এর কাছে অথবা একদম বি এর কাছে তো থাকবে না, মাঝামাঝি এবং কারোর দিকে একটু থাকতে পারে, যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে থাকবে। তাহলে এখানে একটা রিপালশন থাকবে বন্ড পেয়ারের মধ্যে। এবার একটা জিনিস দেখো, যখনই লোন পেয়ার চলে এলো, মনে করো এর মাথায় দুটো লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দুটো কার, শুধুমাত্র এর উপরে কিন্তু আর কারোর কোনো অধিকার নেই, শুধুমাত্র এর লোন পেয়ার দুটোর উপরে অধিকার আছে। তাহলে লোন পেয়ার দুটো শুধুমাত্র এর মাথাতেই থাকবে, একদম ক্লোজ। তাহলে একদম ক্লোজ যখনই হচ্ছে এর রিপালশন কি হবে, সব থেকে বেশি হবে। এবারে ক্লিয়ার হলো জিনিসটা? ঠিক একই রকম ভাবে ধরে নাও যে একটা লোন পেয়ার আছে আর একটা মনে করো বন্ড পেয়ার, অসুবিধা নেই, কিন্তু এইটা তো অনেক ক্লোজ, তাহলে এর রিপালশনটা তুলনামূলকভাবে কি হবে, এর থেকে কম হবে, কিন্তু এর থেকে কি হবে, তুলনামূলক বেশি হবে। এই কারণেই রিপালশনের যে টোটাল ম্যাগনিটিউড সেটা হচ্ছে লোন পেয়ার গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার ওকে। এরপরে আমরা কোথায় যাবো, রুল 2 থেকে তাহলে কি বলছে, বলছে when lone pairs are present the bond angles are smaller than predicted by rule 1। আচ্ছা, এটার কারণ কি করে মানে এটা কিভাবে বলছে এরা, আমরা আবার নর্মাল এতে স্লাইডে ফিরি। বলছে যদি লোন পেয়ার প্রেজেন্ট থাকে তাহলে রুল 1 এর মাধ্যমে আমরা যে বন্ড অ্যাঙ্গেলটা পাবো তার থেকে কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা কম হয়ে যাবে।
কেন বলছে এটা? দেখো, টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার তো আলটিমেট সেম হবে। মনে করো আমি একটা মলিকিউল করছি যার এরকম 3টে বন্ড আছে, তাহলে ওভারঅল যদি আমার এখন এখানে একটা লোন পেয়ার থাকে, তাহলে সেখানে কিরকম জিনিসটা হতে পারে? মনে করো এরকম হলো আর একটা লোন পেয়ার, ম্যাক্সিমাম এটাই হবে, আর তো কিছু হবে না। তাহলে এখানে দেখো, এখানে কি ছিল? এখানে বন্ড পেয়ার রিপালশন ছিল তিনখানা ইকুয়াল বন্ড পেয়ার রিপালশন, এবং বন্ড অ্যাঙ্গেল তিনটেই সমান হবে, সেটা যাই হোক না কেন। এবার এখানে কি হচ্ছে? এখানে এটা হচ্ছে কি লোন পেয়ার রিপালশন, এটা হচ্ছে লোন পেয়ার রিপালশন, এটা হচ্ছে বন্ড পেয়ার রিপালশন। কিন্তু আমরা কি জানি? লোন পেয়ার যে রিপালশনটা আছে এটা হচ্ছে গ্রেটার দ্যান বন্ড পেয়ার রিপালশন। তাহলে কি হবে? এই বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে, তাই তো? আর এই বন্ড অ্যাঙ্গেল যেটা হয় এটা তো অ্যাকচুয়ালি বন্ড অ্যাঙ্গেল নয়, কারণ এটা তো লোন পেয়ারের কারণে হচ্ছে, তাই এটাকে আমরা বন্ড অ্যাঙ্গেল বলবো না। যাই হোক, এই অ্যাঙ্গেলটা আমার বেশি হলো। আর এই অ্যাঙ্গেলটা তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলটা শর্ট হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল কি হবে? এটা ভেতরের দিকে ঢুকে যাবে দুটো, তাই এই বন্ড অ্যাঙ্গেলটা কি হচ্ছে? এই বন্ড অ্যাঙ্গেলটা আমার ডিক্রিজ হচ্ছে। ওই জন্যই বলছে যদি লোন পেয়ার থেকে থাকে তাহলে অ্যাকচুয়ালি রুল 1 এর মাধ্যমে আমরা যে বন্ড অ্যাঙ্গেল পাবো সেই বন্ড অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি লোন পেয়ারের কারণে বা লোন পেয়ারের প্রেজেন্সের কারণে বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু কমে যাবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। বলছে লোন পেয়ার্স চুজ দ্য লার্জেস্ট সাইড, এটা নর্মাল, অসুবিধা নেই। আর কি বলেছে দেখো, ইফ অল সাইডস আর ইকুয়াল লোন পেয়ার্স উইল বি ট্রান্স টু ইচ আদার। মানে লোন পেয়ার রিপালশনটা যেহেতু অনেক বেশি, তাই যদি কোনো চান্স থাকে সবসময়ের জন্যই কি হবে? লোন পেয়ার দুটো অপোজিটে বিলং করার চেষ্টা করবে, যেহেতু রিপালশনটা সব থেকে বেশি, তাহলে অপোজিটে গেলে কি হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, তার রিপালশনটা সব থেকে কম হলো। এই কারণে যদি ওর চান্স থাকে ও চেষ্টা করবে সবসময় অপোজিটে বিলং করার। আচ্ছা, এরপর আমরা কোথায় যাবো? দেখো রুল 3 তে যাচ্ছি। আমি আবারও বললাম, যখন আমরা কোনো প্রবলেম সলভ করবো তখন কিন্তু সোজাসুজি গিয়ে রুল 2 বা 3 তে জাম্প করবো না, সিস্টেমেটিক্যালি অথবা সিঙ্ক্রোনাইজড ম্যাটারে আসবো রুল 1 2 3 4 5 করে। এবার রুল 3 কি বলছে দেখো, আমরা এই যে বন্ডিং গুলো পড়ছি, আমি আগেও বলেছিলাম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেনলি আয়োনিক অ্যান্ড কোভ্যালেন্ট, আর কিছুটা কোঅর্ডিনেটও পড়বো, কিন্তু এর বাইরে অন্য কোনো বন্ডিং খুব একটা বেশি আমরা পড়বো না। এবারে এই যে অসমযোজী বন্ধন বলছি অথবা মনে করো আয়নিক বন্ডিং বলছি, তাহলে সেখানে নিঃসন্দেহে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা আলাদা হবে। তাহলে আমরা মনে করো যে বন্ডিং গুলো পড়ছি, সবসময় যে সেখানে সমযোজী বন্ধন থাকবে তা তো নয়। মানে জিনিসটা আমি এরকম ভাবে বলতে চাইছি, দেখো ফর এক্সাম্পল আমার কাছে একটা মলিকিউল, মনে করো এ বি, আর একটা আমি ধরলাম এ এ। তাহলে এ বিটা কিরকম দেখতে হবে? মনে করো এ আর মনে করো বি বন্ড। আমি তোমাকে বলে দিলাম যে বি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান এ, তার মানে এটা হচ্ছে ডেল মাইনাস, এটা তাহলে ডেল প্লাস হবে। আর এখানে কি হবে? এখানে ওরকম কোনো ব্যাপারই থাকছে না। কেন থাকছে না? কারণ এটা তো নিঃসন্দেহে সমযোজী বন্ধন, কারণ দুটোই তো এ, দুজনেরই ইলেকট্রোনেগেটিভ সেম। এবারে তোমরা আমাকে বলো যে এ বির মধ্যে ইলেকট্রন পেয়ারটা কোন দিকে থাকবে, আর এ টুর মধ্যে মানে এ এ যে বন্ডটা আছে তার মধ্যে ইলেকট্রন পেয়ারটা কোন দিকে থাকবে? স্যার এবির মধ্যে বির দিকে থাকবে আর এ তে মাঝখানে থাকবে। এ এতে তাহলে একদম মাঝখানে থাকবে, কারণ কোনোটাই বেশি ইলেকট্রোনেগেটিভ নয়। আর এ বিতে যেহেতু বিটা মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ড পেয়ার অফ ইলেকট্রনসটা কিছুটা হলেও বি এর দিকে থাকবে, মাঝখানে না থেকে কিছুটা হলেও বি এর দিকে। তার মানে যে একদম বি ঘেঁষে থাকবে তা বলছি না, সেটা ডিপেন্ড করছে বিটা কতটা বেশি ইলেকট্রোনেগেটিভ তার উপরে। এবার ঠিক একই রকম ভাবে মনে করো আমরা বললাম কোনো একটা অ্যাঙ্গুলার শেপ, যে এরকম মনে করো এ বি টু, আর একটা মনে করো আমি ধরলাম এ বি টু। আমি এটা এ ভার্সেস বি করছি। আমি বলছি এর ক্ষেত্রে হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে এ, আর বি এর ক্ষেত্রে আবার হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ যেটা সেটা হচ্ছে বি। ক্লিয়ার হয়েছে? তাহলে কি রকম হবে বলো তো? লোন পেয়ার অফ ইলেকট্রনসটা কার ক্ষেত্রে কোন দিকে থাকবে বলো দেখি? স্যার এর ক্ষেত্রে মানে এর দিকে থাকবে, এর আর ক্ষেত্রে তাহলে বির থাকবে ক্ষেত্রে আমার এর দিকে, এটা একদম ঠিক আছে। তাহলে বি এর ক্ষেত্রে তাহলে থাকবে আমার বি এর দিকে। দেখো এটা সবার ক্লিয়ার হয়েছে আশা করি। এটা যেই ক্লিয়ার হবে, এবারে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে তাহলে এবারে বলো তো দুটো স্ট্রাকচারের মধ্যে নিঃসন্দেহে বন্ড অ্যাঙ্গেলের ডিফারেন্স আসবে, কারণ বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস গুলো যেখানে লোকালাইজ করেছে তার পজিশনটা ডিফারেন্ট। তাহলে কার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা বাড়বে আর কার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল তুলনামূলক কম থাকবে? স্যার এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বাড়বে। এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, কারণ এই যে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস গুলো সেগুলো যেহেতু কাছে আছে, তাই বন্ড পেয়ার রিপালশনটা অনেক বেশি হবে রাদার দ্যান বি। তাহলে সবসময়ের জন্য এর বন্ড অ্যাঙ্গেল বেশি হবে।
তাহলে আলটিমেট কনক্লুশনটা কি হচ্ছে? কনক্লুশনটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম যেটা আছে সেটা যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, আর সেন্ট্রাল অ্যাটম যদি কম ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল কম হবে। কাদের ক্ষেত্রে? অ্যাঙ্গুলার স্ট্রাকচারের ক্ষেত্রে। এবার দেখো আমার এখানে রুল 3 কি বলা রয়েছে, বলছে the repulsion generated by the bond pair decreases with decreasing electronegativity of the B atom in ABX type of molecule। তাহলে ABX মানে কি? যেখানে B নাম্বার অফ বি বেশি, তাহলে সেন্ট্রাল অ্যাটম এখানে কি হবে? A হলো। তাহলে সেন্ট্রাল অ্যাটম যদি A হয়, এবার কি বলছে যে B এর ইলেকট্রোনেগেটিভিটি যদি কম হয়, B এর ইলেকট্রোনেগেটিভিটি যদি কম হয় তাহলে কি বলছে? বন্ড পেয়ার, the repulsion generated by the bond pair decreases with decreasing electronegativity of the B atom in ABX type of molecule. This is because as the bonded atoms become more electronegative, the bond pair will be concentrated more towards B, and as a result bond pair repulsion decreases। ঠিক আছে, তার মানে কি বলছে? যত আমার বিয়ের দিকটায় তুলনামূলক ধীরে 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 আমার বন্ড পেয়ার অফ ইলেকট্রনস গুলো আসবে, তত কি হবে? রিপালশনটা কম হবে, এবং বন্ড পেয়ার রিপালশন যেহেতু কম হবে তাই আমার বন্ড অ্যাঙ্গেলও সেখানে কম হবে। ক্লিয়ার হচ্ছে এটা? এইটা একটা জিনিস একটু ভুল আছে, স্যার আরেকবার বলুন। এটা ডিক্রিজিং হবে না, এটা ইনক্রিজিং হবে। ইনক্রিজিং হবে স্যার। এইটা ভুল হয়েছে, প্রিন্টিংটা ভুল হয়ে গেছে আমার। এইটা ইনক্রিজিং হবে, বাকি লেখাটা পুরোটা সমান আছে। the repulsion generated by the bond pair decreases with increasing electronegativity of B in ABX type of molecule। যত B এর ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে তত কি হবে? B এর দিকে বন্ড পেয়ার গুলো রিসাইড করছে। B এর দিকে যদি বন্ড পেয়ার গুলো রিসাইড করে তাহলে আলটিমেটলি আমার কি হবে? দেখো, B এর দিকে বন্ড পেয়ার গুলো যদি যায় তাহলে আমার বন্ড পেয়ার রিপালশনটা তুলনামূলক কম হবে। আর এখানে কি হলো? যদি সেন্ট্রাল অ্যাটমটা বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে সবসময়ের জন্যই আমার বন্ড পেয়ার রিপালশনটা বেশি হবে। এটাই হচ্ছে আমার রুল 3। রুল 4টা তুলনামূলকভাবে ছোট। রুল 4টাকে কি বলা হয়েছে দেখো, এক মিনিট, রুল 4টা দেখো কি বলছে। রুল 4 বলছে ইলেকট্রন পেয়ার ইন ফিল্ড শেল রিপেল স্ট্রঙ্গার দ্যান ইলেকট্রন পেয়ার ইন দ্য ইনকমপ্লিট শেলস। ইনকমপ্লিট শেলস মানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যদি কোনো এক্সট্রা অরবিটাল থাকে তাহলে ইলেকট্রনগুলো সেখানে ডিলোকালাইজ করে যেতে পারে। ফর এক্সাম্পল, কারো যদি ভ্যাকেন্ট 3D অরবিটাল থাকে তাহলে কি হবে? আমরা বলছি যে ইলেকট্রন পেয়ারটা বা বন্ডেড ইলেকট্রন পেয়ারটা সেখানে কি হতে পারে? ডিলোকালাইজ করে যেতে পারে। আর যদি ডিলোকালাইজ করে যায় তাহলে কি হবে? রিপালশনটা তুলনামূলকভাবে কম হয়ে যাবে। তাই যেখানে ফিল্ড শেল আছে, তাই সেই ফিল্ড শেলের ক্ষেত্রে রিপালশনটা সব থেকে বেশি হবে। যেখানে ইনকমপ্লিট শেল আছে সেখানে যেহেতু ইলেকট্রনটা পার্টিকুলার কোনো একটা জায়গায় ফিক্স নয়, সে যেহেতু ডিলোকালাইজ করে যেতে পারছে, তাহলে সেখানে নিঃসন্দেহে রিপালশনটাও ফিক্স নয়। রিপালশনটা ওই জন্য তুলনামূলকভাবে কম হবে, আর বন্ড অ্যাঙ্গেলও তাহলে কম হবে। এটা হলো রুল 4। আর ফাইনাল রুল কি বলছে দেখো, বলছে মাল্টিপল বন্ড হতে পারে সেখানে। এতক্ষণ আমরা কি পড়ে এসেছি? পাই বন্ড ধরিয়ে নি, আমরা শুধুমাত্র সিগমা বন্ড পড়ছি। যদি সেখানে পাই বন্ড হয় তাহলে কি হবে? তাহলে মাল্টিপল বন্ড রিপালশনটা মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ড রিপালশনের থেকে বেশি হবে, যেটা কিনা আবার সিঙ্গেল বন্ড রিপালশনের থেকেও বেশি হবে। সিম্পল জিনিস, সেটা হচ্ছে বন্ডটা তুলনামূলক স্ট্রং। একটা সিঙ্গেল বন্ড তারপর যদি আরেকটা বন্ড পড়ে মানে ডবল বন্ড হয় তাহলে বন্ডটা তো আরো বেশি স্ট্রং হলো। তাহলে সেখানে কি হলো? মাল্টিপল বন্ড যদি রিপালশন বলে তাহলে সেটা তুলনামূলক আরো বেশি হবে, রাদার দ্যান মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ড রিপালশন, রাদার দ্যান সিঙ্গেল বন্ড রিপালশন। তাহলে এটা হচ্ছে আমার অল ওভার ভিএসিপি আর থিওরি। রুল এরকম ভাবে তোমাদের পড়ে না, কিন্তু রুলগুলো আমার সিনক্রোনাইজড অর্ডারে মনে এই কারণে রাখতে হবে কারণ তোমাদের যে প্রবলেমগুলো দেবে সেটা হচ্ছে অ্যাজ পার রুল ওগুলোকে সলভ করতে হবে, সেই জন্য এই রুলগুলোকে আমার মনে রাখতে হবে। তাহলে টোটাল আমার 5টা রুল। প্রথম রুল কি ছিল আমি জাস্ট একবার সামারাইজ ম্যানারে বলছি। প্রথম রুল হচ্ছে সিম্পল, যদি কোনো লোন পেয়ার অফ ইলেকট্রনস না থাকে, সিম্পল জিওমেট্রিটা আমরা সিগমা বন্ডিং ইলেকট্রনসের মাধ্যমে যা পাবো সেটাই হবে তার রেগুলার শেপ। এবার যদি সেখানে লোন পেয়ার প্রেজেন্ট থাকে তাহলে নিঃসন্দেহে জিওমেট্রিয়ার শেপ তো চেঞ্জ হচ্ছে, কিন্তু শেপটা ডিটারমাইন করবে যে লোন পেয়ার রিপালশন গ্রেটার দ্যান লোন পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার রিপালশন। এবং যে বন্ড অ্যাঙ্গেলটা হবে সেটা তুলনামূলক রুল 1 থেকে আমরা যেটা পাবো তার থেকে কমে যাবে, কারণ আমরা জানি যে লোন পেয়ার রিপালশনটা লোন পেয়ার রিপালশনের থেকে বেশি গ্রেটার দ্যান বন্ড পেয়ার রিপালশন। এই ছাড়া আমরা যেটা কি বলেছিলাম যে যদি সেরকম চান্স থাকে লোন পেয়ারগুলো সবসময়ের জন্য মাল্টিপল লোন পেয়ার যদি থাকে তাহলে লোন পেয়ারগুলো একে অপরের অপোজিটে থাকার চেষ্টা করবে, কারণ তাতে রিপালশনটা সব থেকে বেশি কম হবে।
এরপর আছে আমার রুল 3, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার টাইপ অফ যে মলিকিউল বা এবিএক্স টাইপ অফ যদি মলিকিউল হয়, সেখানে সেন্ট্রাল অ্যাটমটা যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে কি হচ্ছে বন্ড পেয়ার রিপালশন বাড়ছে এবং বন্ড অ্যাঙ্গেল বাড়ছে। বাট যদি আউটার অ্যাটমস গুলো মানে সেন্ট্রাল অ্যাটম ছাড়া আউটার অ্যাটমস গুলো যদি ইলেকট্রোনেগেটিভ বেশি হয় তাহলে কি হবে, বন্ড পেয়ার গুলো হচ্ছে আউটার অ্যাটমস এর দিকে সরে যাচ্ছে এবং বন্ড পেয়ার রিপালশন সেটা কমছে এবং বন্ড অ্যাঙ্গেল তাহলে কম হবে। এরপর হচ্ছে রুল 4, সেটা হচ্ছে কোনো ফিল্ড শেল অরবিটাল হতে পারে আর একটা হচ্ছে ইনকমপ্লিট শেল হতে পারে। ফর এক্সাম্পল ফিল্ড শেল মানে কি, CH4 আমরা বলতে পারি ফিল্ড, কারণ কার্বনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। কিন্তু এটাই যদি আমি বলি SH4 তাহলে নিঃসন্দেহে সালফারের ভ্যাকেন্ট অরবিটাল আছে, কারণ 3D আছে। তাহলে এক্ষেত্রে কি হলো, যে বন্ড পেয়ার রিপালশন সেটা কিন্তু CH4 এর ক্ষেত্রে অনেক বেশি, কারণ সালফারের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে এই বন্ডেড ইলেকট্রনস গুলো ডিলোকালাইজ হতে পারে 3D তে, তাই সেখানে বন্ড পেয়ার রিপালশনটা কম হবে। তাই এটা হচ্ছে রুল 4। আর রুল 5 কি, সিঙ্গেল বন্ড ছাড়া যদি সেখানে মাল্টিপল বন্ড থাকে তাহলে মাল্টিপল বন্ড রিপালশনটা মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ডের থেকে বেশি হবে, আবার সিঙ্গেল বন্ডের থেকে আবার আরো বেশি হবে। তাই এটা হচ্ছে টোটাল আমার ভিএসইপিআর হলো। এটা হচ্ছে ভিএসইপিআর থিওরি দিয়ে আমরা কি বলছি, কোনো দুটো মনে করো মলিকিউল দিলেও তার জাস্টিফিকেশন আমি করতে পারবো কার বন্ড অ্যাঙ্গেল বেশি কার বন্ড অ্যাঙ্গেল কম। এটা এরপর আমরা দেখছি যে নেক্সট স্টেপ, এটা আমরা করবো কিন্তু রুল 1 আমরা যেগুলো পড়লাম এর অ্যাপ্লিকেশন করব। তার আগে আরেকটা জিনিস আগে শিখি, তারপরে ওটা করব। সেটা হচ্ছে আমাদের কোনো কোনো ক্ষেত্রে ভিএসইপিআর থিওরির মাধ্যমে জিওমেট্রি আর শেপ বার করতে দিতে পারে। এরপরে আমরা এই যে শেপে ঢুকবো, আমরা তো এতক্ষণ ধরে জিওমেট্রি দেখলাম, এই শেপটা কিরকম ভাবে বার করবো সেটা দেখবো। আমরা কোনো একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে শেপ এবং জিওমেট্রি অ্যাজ পার ভিএসইপিআর থিওরি আমাকে বার করতে দেবে। এরকম দুটো বা তিনটে দেবে তোমাদের, 2 নম্বর বা 3 নম্বর থাকবে। তাহলে সেটা আমরা কিরকম ভাবে করবো, তার জন্য আমি একটা রুল বলছি, এই রুলটা মনে রাখবে। সেটা কি, সেটা হচ্ছে প্রথম H ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এম প্লাস সি প্লাস এ করে দাও প্লাস এ মাইনাস সি। ভি ফর কি, ভি ফর হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রনস। তাহলে এমটা কি, এমটা হচ্ছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস। এটা কি, অ্যানায়নিক চার্জ। আর সিটা কি, তাহলে সিটা হচ্ছে আমার ক্যাটায়নিক চার্জ। দেখো এর মধ্যে শুধু দুটো তিনটে একটা জিনিসই একটু ডিফারেন্ট হতে পারে, বাকি আর কিছু নয়। এইচ ইকুয়ালস টু কি, এই যে একটা নাম্বার আসবে তার রেসপেক্টে আমরা জিওমেট্রি হাইব্রিডাইজেশন শেপ সব বার করবো, এগুলো আমি দেখাবো। ভিটা কি, তাহলে ভিটা হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস বা নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রনসও লিখতে পারো। নাম্বার অফ কার, মানে কার ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা দেখবো, সেন্ট্রাল অ্যাটমের। এখানে যা কিছু হচ্ছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে। এমটা কি, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস। তাহলে সেন্ট্রাল অ্যাটমের তো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আমরা ক্যালকুলেট করে নিলাম বা এখানে পুট করলাম। আর এমটা কি হচ্ছে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস। তাহলে ওই সেন্ট্রাল অ্যাটমের সাথে কতগুলো মনোভ্যালেন্ট অ্যাটম অ্যাকচুয়ালি যোগ আছে সেটা দেখছি। এটা কি, অ্যানায়নিক চার্জ। অল ওভার মলিকুলটার উপর কোনো যদি অ্যানায়নিক চার্জ থাকে কত আছে সেটা যোগ করছি। আর সিটা কি, ক্যাটায়নিক চার্জ। যদি ক্যাটায়নিক চার্জ থেকে থাকে তাহলে সেটাকে বিয়োগ করব, যদি কোনো চার্জ না থাকে তাহলে এটাও 0 হবে আর সিটাও আমার 0 হবে। এটা হচ্ছে আমার আলটিমেট রুল। এবারে এখানে চেঞ্জটা কি হয়ে যেতে পারে, দেখো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন তো ঠিক আছে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন প্রত্যেকের ক্ষেত্রেই আমরা বার করতে পারবো, কিন্তু এই যে আমরা এটাকে এম লিখেছি, এমটা কি, এটা হচ্ছে এম ফর নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস। তাহলে এম যদি আমি নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস লিখে থাকি তাহলে সেখানে যদি ডাইভ্যালেন্ট অ্যাটম হয় আমি কি করব, বা ট্রাইভ্যালেন্ট অ্যাটম হয় আমি কি করব। ডাইভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট মানে কি, মনে করো অক্সিজেন, অক্সিজেন নিঃসন্দেহে ডাইভ্যালেন্ট কারণ অক্সিজেন দুটো বন্ড করে। নাইট্রোজেন কি, ট্রাইভ্যালেন্ট কারণ নাইট্রোজেন তিনটে বন্ড করতে মানে জেনারেলি করে। তাহলে এগুলো হচ্ছে ডাইভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি বলছি এম, এম হচ্ছে আমার 1 হয়, মানে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস। এটা কি, এটা হচ্ছে মনোভ্যালেন্টের জন্য হয়। এম 0 হয় সেটা হচ্ছে ডাইভ্যালেন্টের ক্ষেত্রে। তাহলে যদি অক্সিজেন থাকে আমি তাহলে কি ধরবো, 0 ধরবো। আর এমটা -1 হবে তাহলে কার ক্ষেত্রে, ট্রাইভ্যালেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এম আমরা 1 ধরছি মনোভ্যালেন্টের ক্ষেত্রে, যেটা আমরা এখানে বললাম নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস 1 ধরছি। ডাইভ্যালেন্ট হলে সেটাকে 0 ধরে নেবো, আর ট্রাইভ্যালেন্ট হলে সেটাকে মাইনাস ধরবো। এটা কেন ধরছি তারও আমি ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি। দেখো মনোভ্যালেন্ট মানে কি, একটা বন্ড হয়েছে, তাহলে একটা বন্ডের জন্য আমরা কি করলাম, +1। ডাইভ্যালেন্ট মানে কি, আর একটা বন্ড হবে, মানে সেটা ডবল বন্ড, তাহলে এর জন্য আমরা কি করছি, এর জন্য করছি এর সাথে -1, তাহলে অল ওভার এলো আমার 0।
আর ট্রাইভ্যালেন্ট মানে কি, আর একটা বন্ড এলো, তার জন্য আবার -1 করব, তাহলে তার জন্য আমার হবে -1। তাহলে এই জন্য আমার এলো মনোভ্যালেন্টের জন্য 1, ডাইভ্যালেন্টের জন্য আমার 0 অ্যান্ড ট্রাইভ্যালেন্টের জন্য আমার -1। তাহলে এবার আমরা কিছু অ্যাপ্লিকেশনে যাই। তাহলে প্রথম আমি বলছি যে প্রেডিক্ট shape and geometry of the following as per VSEPR theory। আমি একদম সোজা দিচ্ছি, প্রথমে একটা করো দেখি, CH4 একদম সোজা, এটা বার করো দেখি জাস্ট। আচ্ছা ঠিক আছে, এটা বার করতে হবে না, আমি জাস্ট একটু করে দেখাই, প্রথমে বার করতে হবে না। দেখো তাহলে H ইকুয়ালস টু কি হবে বলো? H ইকুয়ালস আমি হাফ ধরবো, হাফ ধরে কি করছি আমি প্রথমে কিন্তু রুলটা লিখবো, কারণ রুলটা যদি তুমি না লেখো তাহলে কিন্তু নাম্বার দেবে না। কেন নাম্বার দেবে না বলো তো? কারণ এই যে স্ট্যান্ডার্ড রুলটা, এর যে লেটারগুলো আমরা লিখছি না VMAC, এইগুলো কিন্তু কোনো সিগনিফিক্যান্ট লেটার নয় যে সবসময়ের জন্য তোমার ওয়ার্ল্ড ওয়াইজ মানে এটা ইউনিভার্সালি এটা ইউজ হচ্ছে, তা কিন্তু নয়। এটা বুক ওয়াইজ এটা ভ্যারি করে, তাই রুলটাকে তোমায় প্রথমে লিখতে হবে, একবারই লিখবে। মনে করো তোমায় 3টে মলিকুলে বার করতে দিল, তাহলে রুলটাকে তোমায় একবার প্রথমে লিখে দেবে এবং মানে তার সিগনিফিকেন্সটা বলে দেবে যে ভিটা হচ্ছে ভ্যালেন্সিয়াল নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস। অ্যাকচুয়ালি একটু এইখানে ভুল লিখেছি, একটা এটা লেখা উচিত নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, এটা একটু ফুল লেখা উচিত, মানে ভুল মানে কি অল্প লেখা হয়েছে আমাদের, অফ দ্য সেন্ট্রাল অ্যাটমটা লেখা উচিত। আচ্ছা তাহলে H ইকুয়াল টু হাফ ইন্টু V প্লাস A মাইনাস C। তাহলে এখানে হাফ ইন্টু কি হবে বলো তো? নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস কটা এখানে? 4টে। এটা যদি কেউ বার না করতে পারো তাহলে আমায় বলবে, আমি বলবো। নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস তাহলে কটা হলো? 4টে। এরপরে দেখো এখানে কোনো অ্যানায়নিক চার্জ বা ক্যাটায়নিক চার্জ নেই অল ওভার, তাহলে আমি এটাকে ছেড়ে দিলাম। তাহলে অল ওভার তাহলে আমার এখানে কি আসছে দেখো, আমার এখানে আসছে 4। দেখো 4 এসছে তো? sp3 হবে তাহলে। হ্যাঁ, তাহলে এর হাইব্রিডাইজেশনটা আমি দেখো, আমি প্রথম লিখছি এর হাইব্রিডাইজেশন হচ্ছে তাহলে আমার sp3, এটা আমার বেরোলো, 3টে জিনিস এখান থেকে বেরোবে, তাহলে এটা আমার হলো হাইব্রিডাইজেশন sp3। এবার দেখো আমি 4-এর নিচে একটা ব্র্যাকেট দিলাম। কেন ব্র্যাকেট দিলাম? কারণ আমার এবারে লিখতে হবে লোন পেয়ার কটা আর বন্ড পেয়ার কটা, কারণ তার রেসপেক্টে জিওমেট্রি তো ঠিক আছে, জিওমেট্রি আমি 4 যেহেতু আমি বার করে দিতে পারবো, 4 হলে জিওমেট্রি কি হবে বলো? টেট্রাইডাল। 4 হলে টেট্রাইডাল হবে, তো জিওমেট্রি বেরোলো। এবার আমার শেপ বার করতে হবে, শেপের জন্য কি দরকার? কটা লোন পেয়ার আছে সেটা বার করতে হবে। সেটা কিভাবে বার করবো দেখো, লোন পেয়ার 0, সেটা কিভাবে বার করছি? কার্বন আছে, কার্বনের 4 ধারে কটা হাইড্রোজেন আছে? 4টে। আমি মলিকুলটা দেখছি প্রথমে, তাহলে মলিকুলটা যদি আমি দেখি, তাহলে কার্বনের 4 ধারে আমার 4টে হাইড্রোজেন যদি থাকে, তাহলে কটা বন্ড হওয়া উচিত? 4টে বন্ড হওয়া উচিত। এবং আমি H ইকুয়ালস টু কত পেয়েছি? 4 পেয়েছি, তার মানে নিঃসন্দেহে আমার 4 বন্ড পেয়ার আছে আর 0 লোন পেয়ার। এই জায়গাটা কি সবাই বুঝতে পেরেছো কি বললাম? যে এখানে CH4 যদি এরকম আমার মলিকুলটা দেয়, তাহলে আমার কি কার্বনের সাথে 4টে হাইড্রোজেন, তাহলে নিঃসন্দেহে কার্বনের 4খানা বন্ড হওয়া উচিত আইডিয়ালিস্টিক। আমি H ইকুয়ালস টু 4 পেয়েছি, মানে কি 4টেই বন্ড পেয়েছি, ওই জন্য আমি লিখলাম 4 বন্ড পেয়ার 0 লোন পেয়ার। যেহেতু 4 বন্ড পেয়ার আর 0 লোন পেয়ার, তাই আমি লিখছি জিওমেট্রি টেট্রাহেড্রাল অ্যান্ড শেপও তাহলে আমার কি হবে? টেট্রাহেড্রাল, কারণ এখানে আমার কোনো লোন পেয়ার এক্সিস্ট করছে না। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার সেকেন্ড একটা আমি আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে মনে করো POCl3 করছি। তাহলে POCl3 যদি আমি করি, তা এবার তোমরা আমাকে বলো H ইকুয়ালস টু কি হবে? হাফ, এবারে বলে বলে যাও। 5 ফসফরাসের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 5। আচ্ছা এবার আমি কি হলো, এখানে যেহেতু আমার ফসফরাস আছে তাহলে নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আমার 5 এর। এরপরে বলো আর কি হবে? মনোভ্যালেন্সিক অ্যাটম হচ্ছে 3টে, মনোভ্যালেন্ট হচ্ছে 3টে। আর কি ধরবো? এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। শুধু দেখো আর কিছু ধরবো না। ক্লোরিন 3টে আছে, তাই আমি এখানে 3টে ধরেছি। এখানে অক্সিজেন আছে একটা, দেখো অক্সিজেনের জন্য কিন্তু আমি ধরবো না, কারণ এটা ডাইভ্যালেন্ট। যদি অক্সিজেনের জন্য কেউ ধরো তাহলে কিন্তু এরকম লিখতে হবে, 1 তো লিখলে ইন্টু 0, অ্যাকচুয়ালি এটা একটা আছে কিন্তু তার জন্য আমি 0 ধরবো। তাই এটা লেখার কোনো দরকার নেই, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি।
যে যদি আবার ট্রাইভ্যালেন্ট এখানে থাকতো তাহলে -1 ধরে নিলাম। তাহলে আমার এখানে কটা এলো, এখানে হচ্ছে আমার 4 এলো। তাহলে 4 এলো মানে কি ঠিক একই রকম ভাবে এটাও হবে আমার sp3, একই জিনিস আসছে, এটা আমার হবে sp3। আবার এখানেও কি আসছে, এটাও দেখো 4 বন্ড পেয়ার প্লাস 0 লোন পেয়ার আসছে। তাহলে এখানে আমার একই রকম ভাবে জিওমেট্রি এবং শেপ দুটোই আমার টেট্রাহেড্রাল আসবে। এবং আমার অ্যান্সার করার টেকনিক কিন্তু এটাই, আমি যেরকম ভাবে লিখছি এটাই কিন্তু তোমাদেরও অ্যান্সার করতে হবে এরকম ভাবে, একদম সেম। আচ্ছা, এখানে এবার আমি তোমাদের একটা দিচ্ছি, তোমরা করো দেখি। এটা করো দেখি, ClO3 মাইনাস SO4 2 মাইনাস NH3 করবে আর XeF4, এই চারটে করো দেখি। এই সবাই করেছো এটা? এইচ এর স্যার আমার তো এইচ এর ভ্যালু কত এসেছে স্যার? কত এসছে? এইচ এর ভ্যালু কত এসছে? তাহলে আমার কি হলো, 7টা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন আর একটা হচ্ছে আমার অ্যানোয়নিক চার্জ, সেই হিসাবে আমার 4 এলো। তাহলে 4 আসার জন্য হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এটা আশা করি সবার ক্লিয়ার। জিওমেট্রি কি আসবে, টেট্রাহেড্রাল আসবে, এটাও আশা করি সবার ক্লিয়ার। এবার আমি 4 এর নিচে লিখবো কটা বন্ড পেয়ার আর কটা লোন পেয়ার, এটা বলো দেখি, কটা বন্ড পেয়ার এখানে আর কটা লোন পেয়ার? স্যার 6টা বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার। কিসের জন্য 6টা বন্ড পেয়ার? টোটাল এইচ এর ভ্যালুটা 4 এসছে, 4 এর বেশি বন্ড পেয়ার হতে পারে? এই যদি 4 থেকে থাকে তাহলে আমার কখনোই 4 এর বেশি হবে না, এটা 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি যখন পড়াচ্ছিলাম ভিএসি থিওরি তখনই আমি বলেছিলাম আমরা কিন্তু জিওমেট্রি যখন কনসিডার করছি তখন পাই বন্ডকে অ্যাকাউন্টের মধ্যে রাখবো না। তুমি আগে থেকে স্ট্রাকচার জেনে নিয়ে এটাকে বলছো যে 6টা বন্ড পেয়ার 2টো লোন পেয়ার, আমি একবারও বলিনি সেটা করতে। আমি বলেছি তুমি ধরে নাও আমি স্ট্রাকচার জানি না, সেখান থেকে আমি বার করছি। তাহলে আমার এই যখন 4 এসেছে, এবার নেক্সট স্টেপ আমি দেখবো কিরকম ভাবে মলিকুলটাকে দেখছি, ClO3 মাইনাস, ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম আর অক্সিজেন এখানে পাশে পড়ে আছে কটা, 3টে। তাহলে আমার কটা বন্ড পেয়ার হওয়া উচিত? 3টে স্যার। 3টে বন্ড পেয়ার হওয়া উচিত, তার মানে নিঃসন্দেহে 3টে বন্ড পেয়ার হবে। তাহলে বাকি আর যেটা একটা রইলো, লোন পেয়ার। তাহলে নিঃসন্দেহে একটা আমার লোন পেয়ার রইলো, একটা লোন কারণ পেয়ার। বাকিটা লোন পেয়ার হবে। তাহলে 3 বন্ড পেয়ার 1 লোন পেয়ার হলো। এবার তাহলে তোমরা আমাকে বলো মানে স্যার 3 বন্ড পেয়ার ডবল বন্ডকে আমরা কনসিডার করব না। কোনটাকে? কি স্যার? কি কনসিডার করবে না, বুঝলাম না। মানে ডবল বন্ডটাকে আমরা হচ্ছে মানে ধরবো না, ডবল ওটাকে বন্ডটা একটাই তোমার ধরবো। আসছে কোত্থেকে? তুমি ধরছোই, মানে তুমি পাচ্ছ কোত্থেকে? এখন তো কিছু আসেইনি ডবল বন্ড, তুমি ধরবেই বা কোত্থেকে? তুমি স্ট্রাকচারটা আঁকবে, তোমাদের স্ট্রাকচার আঁকতে কেউ বলেনি। উইদাউট ড্রয়িং দা স্ট্রাকচার আমরা এটাকে বার করছি, তুমি স্ট্রাকচার ড্র করবে কেন? আমরা তো স্ট্রাকচার ড্র না করে বার করবো এটা, তুমি জানো বলে আর ClO3 মাইনাস এর স্ট্রাকচার। আমি এমন একটা অ্যাবডাপ্ট স্ট্রাকচার দিলাম, তুমি সেটা জানো না, তাহলে তুমি সেটা বার করবে কি করে? VACPR এর জাস্টিফিকেশন তো সেখানে যে তুমি স্ট্রাকচার না জেনে কি করে জিওমেট্রি আর শেপ বার করবে, সেটাই তো VACPR এর সিগনিফিকেন্স। যদি আমি স্ট্রাকচার জেনে থাকি তাহলে আমার জিওমেট্রি আবার শেপ বার করার প্রয়োজনীয়তা কি আছে, এমনিই তো আমি বুঝতে পেরে যাব। তাহলে এখানে 3 বন্ড পেয়ার আর যদি 1 লোন পেয়ার হয়, তাহলে এবার তোমরা বলো, নিজেরা ভেবে বলো দেখি তাহলে শেপটা কি হবে? স্যার টেট্রাহেড্রাল। সেটা জিওমেট্রি, আমি শেপ বলেছি। স্যার ট্রাইগোনাল হবে? ট্রাইগোনাল বাইপিরামিড। ট্রাইগোনাল বাইপিরামিড হয়ে যাচ্ছে, ভাবোই না, না ভেবে বলে দাও। দেখো আমি টেট্রাহেড্রাল আঁকছি, এটা হলো এটা, এটা টেট্রাহেড্রাল হলো। এখানে 4টে যদি বন্ড পেয়ার হয় তবে এটা টেট্রাহেড্রাল। কিন্তু আমার কাছে কি আছে, 3টে বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে। তো আমি একটা বন্ড পেয়ারকে লোন পেয়ার করে দিলাম, এটা মনে করো বন্ড নেই, লোন পেয়ার হয়ে গেল।
তাহলে স্ট্রাকচারটা কিরম হলো? ডিসঅর্ডেড টেট্রাহেড। কিছুই হয়নি, কোথায় ডিস্টর্টেড? টেট্রাহেড্রালই তো নেই, এটা তো লোন পেয়ার হয়ে গেছে, তাহলে এখানে তো আর বন্ডই নেই, এটাকে আর ধরবো কোথায়? তাহলে স্ট্রাকচারটা কি হলো? আলটিমেট স্ট্রাকচারটা হচ্ছে পিরামিডাল। এই তো স্ট্রাকচার, এটা মাথায় আর এটা হচ্ছে তিনটে, এই হচ্ছে ওভারঅল স্ট্রাকচার হয়েছে, দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। তাহলে এটা কি হচ্ছে? পিরামিডাল। এই কারণে বলছিলাম এই যে শেপটা আমরা আঁকতে শুরু করছি এটা মনে রাখা যায়, চাইলে সিম্পল আমিও দিয়ে দেবো তোমাদের চার্ট, কেউ যদি চাও মুখস্থ করবে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সব সময়ের জন্য বলবো জিনিসটাকে ভাবার চেষ্টা করো। তুমি যখনই জিনিসটাকে ভাববে দেখবে একটা আননোন কোশ্চেনও ইজিলি সলভ করতে পারবে, কিন্তু যখন মুখস্থ করবে আননোন কোশ্চেন সলভ করতে পারবে না। যখন এটাকে তুমি ভাববে না যে আমি একটা বন্ডের বদলে লোন পেয়ার দিলাম, তাহলে স্ট্রাকচারটা কি হওয়া উচিত? সিম্পল, এই ছাড়া তো আর কোনো স্ট্রাকচার হবেই না। তাহলে এটা হচ্ছে আমার পিরামিডাল হবে, ট্রাইগোনাল পিরামিডাল। এটাকে অনেকে পিরামিডালও বলে, অনেকে কি বলে ট্রাইগোনাল পিরামিডাল, কারণ পিরামিডের যে নিচটা সেই বেসটায় দেখো তিনটে অ্যাটম আছে, এখানে তো তিনটে অ্যাটম, তাই এটাকে বলা হয় ট্রাইগোনাল পিরামিডাল। আবার যদি চারটে হয় তাহলে সেটা কি হবে? স্কোয়ার পিরামিডাল। ক্লিয়ার হচ্ছে? যদি নিচটায় চারটে থাকে তাহলে সেটা হবে স্কোয়ার পিরামিডাল। তাহলে এটা হলো। এবারে বলো তোমরা করো SO4 2 মাইনাস, তোমরা বার করো SO4 2 মাইনাস। মানে ওই টেট্রাহেড্রাল হবে আর স্যার মানে বন্ড পেয়ার 4টি হবে আর লোন পেয়ার 0 স্যার। এটা এই যে হচ্ছে 4 আমার আসবে, sp3 হবে। এই যখন 4 এলো আমি নিচে এরকম ভাবে লিখবো 4 বন্ড পেয়ার প্লাস 0 লোন পেয়ার, তাহলে সেখান থেকে আমি লিখছি জিওমেট্রিতে এমনি টেট্রাহেড্রাল বোঝাই যাচ্ছে, তাহলে আমার শেপটা কি হবে? শেপটাও আমার টেট্রাহেড্রাল হবে, কারণ আমার লোন পেয়ারটা 0 আছে। একদম সিম্পল, SO4 2 মাইনাস। আর যার এই 4 বেরোয়নি সে আমাকে জিজ্ঞাসা করবে, কারো যদি 4 না হয়ে থাকে সে আমায় জিজ্ঞাসা করবে। এবার বলো NH3টা কি এসছে বলো? NH3 এর ক্ষেত্রে H ইকুয়ালস টু কত এসছে বলো? স্যার 4 এসছে। NH3 এর ক্ষেত্রে H ইকুয়ালস টু আমার 4 এসছে। তাহলে এরপরে কি লিখবো? 4 মানে হচ্ছে আমার sp3, তাই তো? sp3 sp3 হচ্ছে আমার টেট্রাহেড্রাল হাইব্রিডাইজেশন চলে এলো। আর 4 এর নিচে কি লিখবো? টেট্রাহেড্রাল জিওমেট্রি। না, 4 এর নিচে আমি জিওমেট্রি লিখবো না, 4 এর নিচে কি লিখবো? পেয়ার স্যার আর ওয়ান লোন পেয়ার। এখানে লিখবো আমি হ্যাঁ 3bp, তিনটে বন্ড পেয়ার 3bp প্লাস 1 lp। 1 লোন পেয়ার। এবার এখান থেকে আমি লিখবো জিওমেট্রি আমার আসবে, কেউ এখান থেকে লিখতে পারে, কেউ 4 এর এখান থেকেও লিখে দিতে পারে, ওটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু আমি বলছি একটা টেকনিক ফলো করতে। তাহলে এখানে জিওমেট্রি কি আসবে? এখানে জিওমেট্রি আমার এলো টেট্রাহেড্রাল, আর শেপ আমার কি আসবে? কি হবে বলো? পিরামিডাল। হ্যাঁ, ট্রাইগোনাল পিরামিডাল। ট্রাইগোনালটা বলবে কারণ এটা যেহেতু তিনটে কোণ আছে, তো তাই এটাকে বলবে ট্রাইগোনাল পিরামিডাল। আর লাস্ট একটা আছে, সেটা হচ্ছে XCF4। বলো এটা কি এসছে বলো? স্যার এটা sp3d2। এটা আমার আসছে ছয়। কত? 6 এই এসছে। তাহলে এই 6 মানে হচ্ছে আমার sp3d2, এটা কি হাইব্রিডাইজেশন হলো। এবার 6 এর নিচে কি লিখবো বলো? হুম 6 এর চারটে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার। হ্যাঁ, তাহলে 4bp লিখবো, 2lp লিখবো। এবার বলো জিওমেট্রি কি লিখবো? অক্টাহেড্রাল। জিওমেট্রি অক্টাহেড্রাল। শেপ কি লিখবো? ডিসঅর্ডেড অক্টাহেড্রাল। না, অক্টাহেড্রাল আঁকো। স্কোয়ার স্যার স্কোয়ার ডাইপিরামিড। এক একজন বলো। এ বলেছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল, সৌমিলি কি বললে? স্যার দুটো পিরামিড মানে ডাইপিরামিড। আচ্ছা, সৌমিলি বলেছে ডাইপিরামিডাল। আমি ভুলগুলো কি মানে কনসেপ্টটা ঠিক আছে, তুমি না, না। ভাবার চেষ্টা করো, ভুল কিভাবে ভাবছো সেটা আমি বলবো। আরেকজন একটা কি বলছিলে বলো? কি স্কোয়ার সামথিং একটা কি বলছিলে? পল্লব বা মোস্তাকিম কেউ একটা কিছু বলছিলে, কি বলছিলে বলো? স্যার স্কোয়ার পিরামিডাল। না তুমি না, পল্লব বা মোস্তাকিম কেউ একজন একটা কিছু বলছিল, আমি ওইটা শুনতে চাইছি কি এটা বলছিলে। স্যার ওই নিচে স্যার 4টে স্যার ফ্লোরিন আছে বলে স্যার স্কোয়ার বলছিলাম হ্যাঁ, স্কোয়ার কি? স্যার। দেখো সিম্পল জিনিস, তুমি যখন জিওমেট্রি থেকে শেপ ভাবতে চাইবে জিওমেট্রিটাকে আগে ভাবো, এবার সেখানে বন্ড পেয়ারকে হটিয়ে দিয়ে লোন পেয়ার বসানোর চেষ্টা করো, কোথায় লোন পেয়ারটা বসতে পারি, এবার তুমি ভাবার চেষ্টা করো তাহলে শেপটা কি হবে।
এবার আমি জিওমেট্রিটা আঁকছি, দেখো আমি জিওমেট্রি আঁকছি কিরকম, দেখো এই হচ্ছে আমার জিওমেট্রি, এটা হচ্ছে এ, আমার এই চারধারে চারটে বন্ড আছে, একটা বন্ড ওপরে আছে, একটা বন্ড নিচে আছে, এটাই তো জিওমেট্রি অক্টাহেড্রাল, তাই তো? হ্যাঁ। ওকে, এবারে আমার এখানে লোন পেয়ার কটা আছে? দুটো, তাহলে দুটো বন্ড পেয়ারকে আমি সরিয়ে দেবো, দুটো বন্ড পেয়ারকে সরিয়ে তার জায়গায় লোন পেয়ার দেবো। কোন দুটো বন্ড পেয়ারকে সরানো উচিত আমার সেটা আগে বল। স্যার যে ইকুইটোরিয়াল আছে, স্যার ইকুইটোরিয়ালে যা আছে ওগুলোকে? না, ইকুইটোরিয়ালে যেগুলো আছে ওগুলোকে না সরিয়ে আমরা অ্যাকচুয়ালি এই দুটোকে সরাবো, অ্যাক্সিয়াল দুটোকে। আর আমি কি বলেছিলাম, যেখানে চান্স আছে সেখানে তারা সবসময়ের জন্যই চেষ্টা করবে 180 ডিগ্রিতে থাকার জন্য, তাতে লোন পেয়ার রিপালশনটা কম হবে, মনে পড়ছে এটা বলেছিলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আমার ওপরে আর নিচে এই দুটোকে আমি সরিয়ে দেবো, তাতে আমার লোন পেয়ার রিপালশন সব থেকে কমে গেল। তাহলে আমার শেপটা কি হলো এবার বলো, শেপ কি হলো? স্কোয়ার হাইট, স্কোয়ার, স্কোয়ার ওই কি সিম্পল, স্কোয়ার স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্লেন, আর একটাই তো প্লেনে আছে, এটা তো একটাই প্লেন, তাহলে আমি কি স্কোয়ার বলবো, প্ল্যানার। এটা হবে আমার স্কোয়ার প্লেনার। দেখো ক্লিয়ার হয়েছে এবার সবার? স্যার বলছিলাম হ্যাঁ। ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার কি করে বের করব? কেন, জেনন কোন গ্রুপে, কোন গ্রুপে জেনন? স্যার মনে নেই। এই জেনন কি, জেনন মনে নেই বলতে, বাকিরা বলো জেনন কি? নিশ্চয়ই হবে। নোবেল, স্যার নোবেল। নোবেল গ্যাস, নোবেল গ্যাস। হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন নোবেল গ্যাস। তাহলে নোবেল গ্যাসের অক্টেট মানে কি, নোবেল গ্যাস তো অক্টেট ফিল আপ থাকে, তাহলে নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, লাস্ট পক্ষে 8টা থাকবে, সিম্পল একদম। ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে বার করবে তার জন্য আমি আবার বলছি, ওই পার্টিকুলার অ্যাটমটার ইলেকট্রনিক কনফিগারেশন বার করার কোনো প্রয়োজন নেই, ওই পার্টিকুলার অ্যাটমটার কোন গ্রুপে আছে সেটা দেখার চেষ্টা করো, সেই গ্রুপের যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন সেইটাকে বোঝার চেষ্টা করো, তার যে ভ্যালেন্সিয়াল কটা ইলেকট্রন আছে সেটা দেখলেই হয়ে যাবে, সেটা দেখলেই বুঝতে পেরে যাবে, মানে সেটা নাইট্রোজেনের গ্রুপে আছে না অক্সিজেনের গ্রুপে আছে না কার্বনের গ্রুপে আছে না ইনার্ট গ্যাস, সেটা এইটা বুঝলেই তো পেরে যাবে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন কটা। ওই গ্রুপ, তোমাদের গ্রুপ ওয়াইজ কিন্তু ওটা মনে রাখতে হবে, এটা আমি সেম ওয়ানেও বলেছি। পিরিয়ডিক টেবিল অ্যাজ পার গ্রুপ যদি মনে না রাখতে পারো তাহলে এখানে প্রচন্ড প্রবলেমে পড়বে, এখানে সলভ করতে পারবে না। অ্যাজ পার গ্রুপ পিরিয়ডিক টেবিল মনে রাখতেই হবে, মানে ফর এক্সাম্পল আমি কিরাম বলছি, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই রকম ভাবে জিনিসগুলোকে সব মনে রাখতে হবে। এই রকম ভাবে যদি তুমি মনে না রাখো তাহলে কিন্তু কোনো মতেই এগুলো বার করতে পারবে না, কারণ কোন গ্রুপে আছে এটা জানলে তবেই তুমি ভ্যালেন্স সেলটা খুব সহজেই বার করে নিতে পারবে। আচ্ছা, এই অবধি আমরা পেরে গেলাম। এবারে আমি একটা ইন জেনারেল বলতে চাইছি, এবার দেখো ইন জেনারেলটা আবার তোমরা বার করবে। দেখো আমি ইলেকট্রন পেয়ার এখানে লিখছি, এখানে লিখছি বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, এখানে লিখছি জিওমেট্রি, এখানে লিখছি শেপ। দেখো প্রথমে আমি লিখছি ইলেকট্রন পেয়ার হচ্ছে দুটো, আমি ধরলাম দুটো বন্ড পেয়ার, তাহলে জিওমেট্রি কি হবে, এটা কিন্তু ফার্স্ট, এবারে ভাবতে চেষ্টা করো, ফার্স্ট ভাববে, তাহলে জিওমেট্রি কি হবে, লিনিয়ার। লিনিয়ার। শেপ কি হবে, লিনিয়ার। লিনিয়ার, কারণ এখানে লোন পেয়ার তো নেই, লিনিয়ার। আমি ধরলাম দুটোই ইলেকট্রন পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার, তাহলে জিওমেট্রি কি হবে, ভালো করে ভাববে, ভেবে বলার চেষ্টা করবে, দুম করে বলবে না, দরকার হলে আঁকো খাতায়, এঁকে বোঝার চেষ্টা করো। স্যার এটাও তো লিনিয়ার হবে। এটা লিনিয়ারই হবে, ঠিক করে যদি ভাবো তাহলে দেখো একদিকে একটা বন্ড পেয়ার আছে আর একদিকে লোন পেয়ার আছে, সব সময়ের জন্য লোন পেয়ারটা কি হবে, উল্টোতেই দেখার চেষ্টা করবে, ও কেন বেকার অ্যাঙ্গেল ফর্ম করতে চাইবে, তাহলে শেপটা কি হবে, শেপও লিনিয়ারই হবে, কারণ এখানে আর কোনো চান্সই নেই, কারণ লোন পেয়ার তো আর আমি এতে ধরবো না, মানে লোন পেয়ারটা যেখানেই থাকুক না কেন আমি তো লোন পেয়ারটাকে তোমার কনসিডার করছি না ওরকম ভাবে, আমার অল ওভার শেপটা কি হবে শুধুমাত্র বন্ড পেয়ার গুলোকে নিয়ে। আচ্ছা এরপরে আমি আসছি, দেখো তিন, আমি ধরলাম তিনটে বন্ড পেয়ার, জিরো লোন পেয়ার, তাহলে জিওমেট্রি কি হবে বলো, তিনটে বন্ড, তিনের মধ্যে আবার এটাও হতে পারে দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার, এটাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে বলবে
দুটোর ক্ষেত্রে কি হবে, জিওমেট্রি সেম হবে তো, জিওমেট্রি ট্রাইগোনাল। তো সেম। হ্যাঁ, কি হবে, ট্রাইগোনাল। ট্রাইগোনাল কি, ট্রাইগোনাল মানে প্ল্যানার। তো তিন কোণ, ট্রাইগোনাল প্ল্যানার, এটা হচ্ছে আমার জিওমেট্রি। এবার বলো 3-0 হলে কি হবে, 3-0 হলে কি হবে শেপ, ট্রাইগোনাল প্ল্যানারই হবে। 3-0 হলে আমার ট্রাইগোনাল প্ল্যানারই হবে। আর 2-1 হলে কি হবে, এই এটা দীপা বলো, 2-1 হলে কি হবে, সব চুপচাপ হয়ে আছে, দীপা সৌমিলি একটা কথাই বলে না। দীপা এগুলো করছো তো নাকি? ও কি অনলাইন আছে না নেই? সৌমিলি অনলাইন আছো? হ্যাঁ স্যার। আর দীপার কি খবর, সে অনলাইন নেই, চলে গেছে? স্যার নেই তো দেখছি। ও ঠিক আছে, অসুবিধা নেই, তা তুমি বলো দেখি তাহলে 2-1 হলে কি হবে বলো। স্যার triangle। কিরম দেখতে হয়েছে বলো না। স্যার ত্রিভুজের মতো তো। আমি এটা আঁকছি দেখো, কিরম হওয়া উচিত ছিল, এইরকম হওয়া উচিত ছিল তো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটাকে তাহলে লোন পেয়ার করে দিই, একটা তো নেই, 2-1 আছে। হুম। এবার তাহলে কিরম দেখতে হলো, কিরম দেখতে হলো এটা? তাহলে এটাকে তো আমি ধরছি না, তাহলে আমি ওই স্ট্রাকচার মানে কিরম দেখতে হবে কি ধরবো, এইটুকু তো, আর লোন পেয়ার হয়ে গেছে তো ওটাকে তো হুম। আমি ধরবো না। তাহলে কিরম দেখতে হচ্ছে এটা, বলো। সিম্পল তো, এটা অ্যাঙ্গুলার, এটা অ্যাঙ্গুলার, অথবা অনেকে এটাকে কি বলে, ভি শেপ বলে। দেখো এটাকে দেখতে ভি শেপ নয়, অনেকে বলবে এটাকে হুম। অ্যাঙ্গুলার অথবা ভি শেপ। দেখো ক্লিয়ার হয়েছে কি সবার? হ্যাঁ স্যার। এগুলো একদম সোজা, হ্যাঁ স্যার। অ্যাঙ্গুলার অর আমি কি বলবো, ভি শেপ। এবার তোমরা আবার করবে এগুলো, 4, তাহলে 4 হলে কি হবে, 4টে বন্ড পেয়ার হতে পারে, আমি 0 লোন পেয়ার ধরলাম, এটা আমি লিখেই দিচ্ছি, এটাও টেট্রাহেড্রাল, এটাও টেট্রাহেড্রাল। আর একটা কি হতে পারে, 4-এর মধ্যে কি হতে পারে, 3টে বন্ড পেয়ার হতে পারে, একটা লোন পেয়ার। জিওমেট্রি তো টেট্রাহেড্রাল হবে, শেপ কি হবে, পিরামিড আকার। ট্রাইগোনাল পিরামিডাল। আবার ওই একই জিনিস ভুল করছো, ট্রাইগোনালটা বলবে, ট্রাইগোনাল পিরামিডাল পুরো লিখলাম না আমি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আরেকটা হতে পারে, দেখো আমি 4 লিখলাম আর লিখলাম 2+2, এটাও হতে পারে। এটা কি হবে বলো, জিওমেট্রি কি হবে? স্যার সিসো স্ট্রাকচার। হ্যাঁ, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, জিওমেট্রি তো টেট্রাহেড্রাল হলো। টেট্রাহেড্রাল। হ্যাঁ, আর ওটাকে আর একটা কি বলবো আমি তাহলে, স্যার শেপটা অ্যাঙ্গুলার। শেপ অ্যাঙ্গুলার, একদম ঠিক। শেপ হচ্ছে অ্যাঙ্গুলার অর ভি শেপও বলতে পারি আমি চাইলে। ক্লিয়ার হয়েছে, এটা অ্যাঙ্গুলারও বলতে পারি অথবা ভি শেপও বলতে পারি। ক্লিয়ার হয়েছে? এবার হলো 5, তাহলে 5-এর ক্ষেত্রে কি হবে, 5 আর 0 হয়, তাহলে তার জন্য আমরা কি বলি, আমি বললাম ট্রাইগোনাল বাইপিরামিডাল, জিওমেট্রিও হবে আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল। 5 হলে আর একটা হতে পারে 4-1ও হতে পারে, 4-1 হলে জিওমেট্রি তো টিবিপি হবে, শেপটা কি হবে, এইটা তোমরা বলতে পারবে না। অ্যাকচুয়ালি শেপটা কি হয়, যখন 4 চলে আসছে তখন অ্যাকচুয়ালি টেট্রাহেড্রালের মতোই জিনিসটা আলটিমেট দেখতে হয়, কিন্তু কমপ্লিট টেট্রাহেড্রাল হয় না, তাই এটাকে বলা হয় ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। ডিসঅর্ডার টেট্রাহেড্রাল। এইটা একটু দেখলে বুঝতে পারবে না, এমনি মানে অসুবিধা নেই, কিন্তু দেখলে হট করে এটা বুঝতে পারবে না যে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। আচ্ছা, আর কি হতে পারে, আর হতে পারে আমার 5-এর মধ্যে 3+2 আছে, তাহলে বলো কি হতে পারে, এটা খুব সোজা, ভালো করে বলো দেখি। এটা তো টিবিপি আসবে, জিওমেট্রি টিবিপি আসবে,
শেপটা কি হবে বলো? অ্যাকচুয়ালি কিন্তু শেপটা হবে আমার প্ল্যানার। এটা যে মানে এটা যদি বুঝতে পারতাও খুব ভালো হয়েছে। দেখো টিবিপি মানে কি রকম, টিবিপি মানে হচ্ছে এ, তিন দিকে নাম তিনটে আর ওপরে নিচে। তাহলে আমি কি বলেছিলাম, যেখানে লোন পেয়ার উল্টো দিকে থাকতে পারে সেখানে আমি ট্রাই করব বসানো, তাহলে এই দুটো উল্টো দিকে বসলো, তাহলে আমার কি রইলো, শুধুমাত্র প্লেনটাই রইলো। তাহলে আমরা এটাকে বলতে পারি প্ল্যানার অথবা ট্রাইগোনাল প্ল্যানার। এটা খুব ভালো বলেছো। আর একটা হতে পারে, দেখো আমি নিলাম 2+3, মানে দুটো শুধুমাত্র বন্ড পেয়ার আছে আর তিনটে লোন পেয়ার আছে, তাহলে কি হবে বলো দেখি? স্যার লিনিয়ার। এটা লিনিয়ার হবে, এটা টিবিপি, এটাকে আমরা বলবো লিনিয়ার। আচ্ছা 4-1টা তো দেখিয়েছিলাম, হ্যাঁ। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো যদি আমার 3+2 হয় তাহলে কি হবে, এই তিনটে বন্ড পেয়ার আমার কোথায় বসছে, একটা অ্যাক্সিয়ালে সরি দুটো অ্যাক্সিয়ালে বসছে, একটা ইকুইটোরিয়াল, কারণ লোন পেয়ার যে দুটো থাকবে সেই লোন পেয়ার দুটো অ্যাকচুয়ালি আমার ইকুইটোরিয়াল পজিশন দখল করবে। তাই আমার শেপটা হবে টি শেপ, জিওমেট্রি অ্যাজ ইউজুয়াল টিবিপি হবে। আর 2+3 মানে কি, দুটো বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার, এই তিনটে লোন পেয়ার তাহলে কোথায় বসবে, ইকুইটোরিয়ালে বসবে তিনটে লোন পেয়ার। তাহলে দুটো বন্ড পেয়ার হচ্ছে আমার অ্যাক্সিয়ালে থাকলো এবং লিনিয়ার দেখতে হবে। এরপরে আমরা লাস্ট চলে যাচ্ছি 6-তে। তাহলে 6 যদি হয় একটা হতে পারে 6+0, তাহলে এখানে কি হবে, অক্টাহেড্রাল, শেপও হবে আমার অক্টাহেড্রাল। আচ্ছা আর একটা কি হতে পারে আমার এখানে 6 এর মধ্যে হতে পারে 5+1, মানে 5টা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। জিওমেট্রি অ্যাজ ইউজুয়াল আমার অক্টাহেড্রাল হবে, কিন্তু শেপটা কি হবে বলো দেখি? দেখো আমি আমি এঁকে দেখাচ্ছি জিনিসটা। দেখো এটা অক্টাহেড্রাল, তো এই অক্টাহেড্রালের মধ্যে আমি এইটাকে লোন পেয়ার করে দিলাম, তাহলে একটা বাদ গেল। তাহলে আলটিমেটলি দেখতে কি হলো, দেখো আলটিমেটলি দেখতে হয়ে গেছে স্কোয়ার পিরামিড। ক্লিয়ার হয়েছে? দেখো সবার ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হয়ে গেল আমার স্কোয়ার পিরামিডাল। আর এখানে আর একটা লাস্ট আছে, সেটা হচ্ছে 6 এর সাথে আমি করলাম 4+2, তাহলে অ্যাজ ইউজুয়াল জিওমেট্রি হবে আমার অক্টাহেড্রাল। আর শেপটা কি হবে? ওই তো স্কোয়ার প্ল্যানার। এটা হবে স্কোয়ার প্ল্যানার, কারণ আর একটা যে বন্ড আছে মনে করো এই এই যেটা আছে, এটাকে আমি তখন আরেকটা লোন পেয়ার করে দেবো অপোজিটে, তাহলে আমার আলটিমেটলি জিনিসটা দেখতে হবে স্কোয়ার প্ল্যানার। এই হচ্ছে অল ওভার আমার জিওমেট্রি আর শেপের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে এরকম ভাবে বলতে হবে। আমার কিন্তু কোনো শেপ এঁকে দেখাতে হবে না, সেটা এঁকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি আঁকছি কেন, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটাকে। আঁকার কোনো প্রয়োজন নেই, মানে খাতায় কোনো আঁকতে হবে না। এখানে আরেকটু জিনিস আমরা পড়বো, পড়ে শেষ করবো আজকে ক্লাস। সেটা হচ্ছে হ্যাঁ, এই যে এই জিনিসগুলো একটু এখানে দেখো, যেটা কি প্রথম প্রশ্নটা দেখো বলেছে যে PI3 বন্ড অ্যাঙ্গেল 102 ডিগ্রি, PBR3 বলেছে 101.5 ডিগ্রি, PCL3 বলেছে 100 ডিগ্রি, আর PF3 যেটা আছে সেটা হচ্ছে 98 ডিগ্রি। এটা জাস্টিফিকেশন দাও দেখি। এখানে ABX টাইপ অফ যে মলিকুল, আমরা তো এটা তো ABX টাইপ, ABX টাইপ অফ মলিকুলে কি হচ্ছে, যত বাইরের অ্যাটমগুলো ইলেকট্রনিটি বাড়ছে, মানে ফর এক্সাম্পল এর ক্ষেত্রে কি হচ্ছে, ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন আয়োডিন, ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। তাহলে এখানে ফ্লুরিনের ইলেকট্রনিটি যেহেতু সব থেকে বেশি, তাহলে PF3 এর ক্ষেত্রে কি হচ্ছে, বন্ড পেয়ার অফ ইলেকট্রনস গুলো ফ্লুরিনের দিকে থাকছে, তাই বন্ড পেয়ার রিপালশন তুলনামূলক অনেক কম হচ্ছে। ঠিক আয়োডিনের ক্ষেত্রে উল্টো জিনিসটা PI3 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, আয়োডিনের দিকে অতটা বেশি ইলেকট্রনটা থাকবে না, তুলনামূলক একটু হলেও ফসফরাসের দিকে থাকছে, এবং বন্ড পেয়ার রিপালশন তুলনামূলকভাবে PI3 এর ক্ষেত্রে বেশি হচ্ছে, তাই ওর বন্ড অ্যাঙ্গেল তুলনামূলকভাবে বেশি। এই কারণেই PI3 গ্রেটার দেন PBR3 গ্রেটার দেন PCl3 গ্রেটার দেন PF3। এই সেকেন্ড কোশ্চেনটা এবার বলো দেখি, অ্যাকাউন্ট ফর দ্য অবজারভেশন অফ দ্য ফলোইং বন্ড অ্যাঙ্গেলস NH3 and NF3। স্যার নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভ আর ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভ, তাই দুজনের মধ্যে রিপালশন বেড়ে যাবে স্যার। না না, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি তো নাইট্রোজেনের থেকে, ফলে হচ্ছে ফ্লুরিন ইলেকট্রন পেয়ারকে টানবে আর রিপালশন কম হবে। নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের থেকে বেশি, সেই জন্য ওখানে বন্ড পেয়ার রিপালশনটা তুলনামূলকভাবে কম হবে। আর NH3 ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেনের তো হাইলি ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, তাই ওখানে বন্ড পেয়ারটা নাইট্রোজেনের দিকে আছে, তাই ওখানে রিপালশনটা অনেক বেশি, সেই জন্যই NH3 বন্ড অ্যাঙ্গেল গ্রেটার দেন NF3 বন্ড অ্যাঙ্গেল। তারপরেরটা বলো, H2O গ্রেটার দেন F2O।
স্যার অক্সিজেনের তো ইলেকট্রননেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি, হুম সেই কারণেও মানে বন্ড পেয়ার গুলোকে নিজের দিকে টানবে, রিপালশন বেশি হবে, তাই বন্ড অ্যাঙ্গেলও বেশি হবে। হুম আর অক্সিজেনের ইলেকট্রননেগেটিভিটি যেহেতু ফ্লুরিনের থেকে কম, হুম তাই সেই কারণে হচ্ছে মানে রিপালশনটা কম, মানে ফ্লুরিন বন্ড পেয়ার রিপালশন গুলোকে কম হবে। এগুলো সবই কম একই হবে। ধরনের, শুধুমাত্র দিয়েছি আমি এখান থেকে রুল 3 থেকে দিয়েছি। শুধুমাত্র এই জায়গায় আমি একটুখানি মানে এটাকে রাখছি। লাস্ট কোশ্চেনটা আবার দেখো, NH3 বন্ড অ্যাঙ্গেল দিয়েছি PH3 থেকে বেশি, এটা বলো দেখি। স্যার নাইট্রোজেন তো ফসফরাসের তুলনায় বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই একদম ঠিক। হাইড্রোজেনের বন্ডগুলোকে নিজের দিকে টানবে। হুম মানে ওখানে ফলে তুমি স্যার বলতে চাইছো ওখানে স্যার বন্ড বলছি পেয়ার স্যার রিপালশন তাহলে বেশি হবে, NH3 এর ক্ষেত্রে বন্ড পেয়ার রিপালশন PH3 থেকে বেশি হবে। এটা নিঃসন্দেহে একদম ঠিক বলেছো। কিন্তু আমরা একটা জিনিস ওই জন্য বললাম ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি রুলগুলো কিন্তু 1 2 3 4 5 করে করব, কিন্তু তার মানে এটা নয় যে রুল 3 তে ওটাকে এক্সপ্লেন করে গেছে, মানে ওটাকে এক্সপ্লেন করা গেছে তার মানে রুল 4 আর 5 টাকে দেখবো না, তা কিন্তু নয়। এই জন্য আমি এই জায়গায় একটু দাঁড়িয়েছি। মানে কি, এখানে রুল 3 দিয়ে তো এক্সপ্লেন করা হচ্ছে অবশ্যই, এখানে দেখো রুল 4টাও অ্যাপ্লিকেবল, তাই রুল 4টাকে নিয়েও বলতে হবে। কেন রুল 4 অ্যাপ্লিকেবল দেখো, NH3 এর ক্ষেত্রে কিন্তু এটা একদম কমপ্লিট শেল, কারণ NH3 কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। বাট PH3 এর ক্ষেত্রে কিন্তু এটা ইনকমপ্লিট শেল, কারণ PH3 এর ক্ষেত্রে ফসফরাসের ভ্যাকেন্ট 3D আছে। যেহেতু ভ্যাকেন্ট 3Dটা আছে, তাই সেখানে কি হবে, বন্ড পেয়ার ডিভাইশনটা আরো কমে যাবে। এই জন্যে তুমি যদি আগের এক্সাম্পল গুলোর সাথে এই এক্সাম্পলের তুলনা করো, তাহলে দেখো এখানে ডিফারেন্স গুলো দেখো 102, 101, 198, whereas এখানে দেখো ডিফারেন্সটা 107 এর সাথে 94 অনেকটা বেশি। কারণ এখানে দুখানা জিনিস কাজ করছে, সেটা কি, এক তো রুল 3ও কাজ করছে, তার সাথে রুল 4টাও কাজ করছে, কারণ এখানে ভ্যাকেন্ট যে ডি অরবিটালটা আছে, সেই ভ্যাকেন্ট ডি অরবিটালটা ফসফরাসের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে কি হবে, বন্ড পেয়ার রিপালশনটা আরো কমে যাবে, যেটা কিনা নাইট্রোজেনের ক্ষেত্রে অনেক বেশি হবে। ওই জন্য আমি লিখেছি যে রুল 3 এক্সপ্লেনেশন তো এখানে দিতেই হবে, এটা আমি আর লিখিনি কারণ এটা তো তোমরা বলতে পারবে, আমি ওই জন্য রুল 4টা এর সাথে অ্যাডিশনাল অ্যাড করেছি। আচ্ছা, এটা তো তোমরা পারবে, H2O H2S এগুলো সবই পারবে। হ্যাঁ, এইখানে একটু আনি থামিয়ে এবারে এইটা বলো দেখি, অ্যাকাউন্ট ফর দ্য অবজারভেশন অফ দ্য ফলোইং বন্ড অ্যাঙ্গেলস PF3 গ্রেটার দ্যান PH3, এটা বলো দেখি। স্যার ফ্লুরিনের তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ও একদম। স্যার বন্ডগুলোকে নিজের দিকে টানবে, হুম তাই স্যার রিপালশন কমে যাবে। তাহলে কি হওয়া উচিত, বন্ড স্যার অ্যাঙ্গেল বেশি বাড়া উচিত না কমা উচিত? স্যার কমা উচিত। তাহলে বন্ড অ্যাঙ্গেল কমা উচিত। যদি আমি রুল 3টাকে এখানে পুট করি, তাহলে বন্ড অ্যাঙ্গেল কমা উচিত, কিন্তু এখানে কি বলেছে, বেড়ে যাচ্ছে। তাহলে নিঃসন্দেহে রুল 3 তো অবশ্যই রুল রুল 4 3 না। খাটবে, নিঃসন্দেহে খাটবে, খাটবে না তা নয়, কিন্তু আমরা অন্য একটা কিছু তো নিঃসন্দেহে হচ্ছে, তা নাহলে উল্টোটা কি করে হচ্ছে, সেটা কি? স্যার রুল 4 ওই ভ্যাকেন্ট ডি অরবিটাল। ফসফরাসের ডি রুল অরবিটাল ফোর স্যার। রুল ফোর দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, বেকার বলেও লাভ নেই, কারণ ওটা ফসফরাসের তো ভ্যাকেন্ট অরবিটাল দুটোর ক্ষেত্রেই থাকবে, PF3 ক্ষেত্রেও থাকবে PH3 ক্ষেত্রেও থাকবে, ওটা বলার কোনো প্রয়োজন নেই। স্যার এখানে যদি ডবল একজনের বন্ডিং ক্ষেত্রে, এর কিছু শুনে হচ্ছে? নাও শুনে নাও, যদি একজনের ক্ষেত্রে রুল 4 অ্যাপ্লিকেবল হয় আর একজনের ক্ষেত্রে হচ্ছে না, তবে আমি বলবো দুজনের ক্ষেত্রে রুল 4 অ্যাপ্লিকেবল কি হবে বলে ওটা। এটা যেটা হবে সেটা হচ্ছে রুল 5, কারণ PF3 এর ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল বন্ড হবে, ফ্লুরিনের পি ইলেকট্রনটা ফসফরাসের ভ্যাকেন্ট দিতে আসবে, কিন্তু PH3 এর ক্ষেত্রে সেরকম কোনো চান্স নেই, কারণ হাইড্রোজেনের কোনো রকম ইলেকট্রন নেই যেটা ফসফরাসে আসতে পারে। তো এখানে যেটা অ্যাকচুয়াল রুলটা প্লে করছে সেটা কি, সেটা হচ্ছে মাল্টিপল বন্ড ফরমেশন। তাহলে PF3 PH3 এর ক্ষেত্রে রুল 3 অ্যাপ্লিকেবল, আমি একবার বলছি না যে রুল 3 অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু রুল 3 তে কি হবে, উল্টো অর্ডার আসবে, এবং আমাকে বলতে হবে যে রুল 5টা অ্যাকচুয়ালি এখানে প্রিডমিনেন্ট, তাই রুল 5টা যেহেতু প্রিডমিনেন্ট, তাই অল ওভার রুল 3 কে ওভারকাম করে গিয়ে কি হচ্ছে, উল্টো রেজাল্ট আসছে, যে PF3 বন্ড অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি PH3 বন্ড অ্যাঙ্গেলের থেকে বেশি হচ্ছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, এইটা বলো দেখি, লাস্ট যত সম্ভব, এইটাই মনে হচ্ছে লাস্ট। স্যার এই OCl আর OH না, ওটা কি লেখা আছে বোঝা যাচ্ছে না। OCl2 OH2 মানে হচ্ছে Cl2O H2O আর F2O। তার মানে কি, এখানে সেন্ট্রাল অ্যাটমটা আমার সেম, প্রত্যেকটা ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম এখানে আমার সেম।
স্যার ফ্লুরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই স্যার ওর ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানবে, রুল 3 অ্যাপ্লাই করে ঠিক আছে, রিপালশন কমে যাবে স্যার, অ্যাঙ্গেল কমে যাবে। হুম, মানলাম, ফ্লুরিনেটটা তো মানলাম, তারপরে বাকি ওই জাস্টিফিকেশন অনুযায়ী তাহলে তো H2O গ্রেটার দেন Cl2O হওয়া উচিত ছিল, তাই না? তুমি যে হ্যাঁ স্যার। জাস্টিফিকেশনটা দিয়েছো OF2 এর ক্ষেত্রে জাস্টিফিকেশন দিলে, সেই জাস্টিফিকেশন অনুযায়ী তাহলে H2O এর বন্ড অ্যাঙ্গেলটা Cl2O এর বন্ড অ্যাঙ্গেলের থেকে বেশি হওয়া উচিত ছিল নাকি? হ্যাঁ স্যার। তাহলে কি হচ্ছে এখানে ভাবো একটু। এখানে অ্যাকচুয়ালি মাল্টিপল বন্ড ফর্মেশন হচ্ছে। দেখো H2 এর ক্ষেত্রে কোনো মাল্টিপল বন্ড ফর্মেশন হতে পারে না, OF2 এর ক্ষেত্রেও হতে পারে না, কারণ অক্সিজেন ফ্লোরিন কারণ ভ্যাকেন্ট নেই। কিন্তু এখানে হতে পারে, কেন হতে পারে? কারণ অক্সিজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রনসটা আছে সেটা কিন্তু ক্লোরিনের ভ্যাকেন্ট অরবিটালে যেতে পারে, তাই একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আসবে। এই পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার মানেই তো মাল্টিপল বন্ড। এবার মাল্টিপল বন্ড ডবল বন্ডের যে রিপালশন, সেটা আমি সবসময়ের জন্য আমরা কি জানি, সরি, মাল্টিপল বন্ড আর নর্মাল সিঙ্গেল বন্ডের যে রিপালশন সেটা সবসময়ের জন্যই সিঙ্গেল বন্ডের রিপালশনের থেকে বেশি। আর H2 আর OF2 কি আছে, নর্মাল সিঙ্গেল বন্ড এখানে আছে, কোনো মাল্টিপল বন্ড নেই। আর যেহেতু OCl2 তে অনলি মাল্টিপল বন্ড আছে, তাহলে এর বন্ড অ্যাঙ্গেলটা সব থেকে বেশি হয়ে গেল। আর এই দুজনের মধ্যে কম্প্যারিজন, এটা তো ও বলেই দিল, এটা হচ্ছে নর্মাল রুল 3 অনুযায়ী। তাহলে এর ওপরে কি হচ্ছে, এর ওপরে রুল 5 খাটছে, বাকি দুটোর উপরে রুল 5 খাটবে না, শুধু রুল 3 দিয়ে আমি এক্সপ্লেন করছি। তাহলে সব থেকে বেশি হলো ওই কারণে OCl2, বাকিটা রুল 3 অনুযায়ী OH2 গ্রেটার দ্যান OF2। ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এরপরে আমি মানে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। শুধুমাত্র এইখানে একটা স্ক্রিনশট একটু নিয়ে রাখো, এই জায়গাটায় আমি যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই পুরোটাই, পুরো সেটটা বিএসসি এর থিওরি দিয়ে পুরোটা বার করবে। পরের দিন থেকে আমরা এই এটা শুরু করব, বেডস রুল দিয়ে শুরু করব। এইটা তোমরা স্ক্রিনশটটা নাও, বিএসসি এর থিওরিটা, মানে যে প্রবলেমটা এখানে শো করা আছে। হয়েছে? এই সব কটা করে আনতে হবে? হ্যাঁ, এই সবকটা করে আনতে হবে, মানে খাতায় করবে, কারণ এর পরের ক্লাসটা অনলাইন নেবো, তারপরেরটা হয়তো অফলাইন হবে, তাই এটা করে মানে তোমরা করবে খাতায়। এটা করা মানে হচ্ছে 10 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে 10 ইয়ার্স নেই। যে কটা এখানে দেওয়া আছে 10 ইয়ার্স এর মধ্যে থেকে সব আছে, এর বাইরে কোনো 10 ইয়ার্স নেই। স্যার নেক্সট ক্লাস কি রবিবার করাবেন? নেক্সট ক্লাস মোস্টলি রবিবার, যেরকম ছিল ডেট ওরকমই। স্যার 10টা থেকে? হুম হুম হুম। 10টা বা মনে করো ওই 10:30 থেকেও হতে পারে। তাপস স্যার কখন পড়াচ্ছেন? রবিবার করে পড়াচ্ছে। হ্যাঁ, তাহলে তোমরা তো 10টা থেকে পড়তে পারবে না, কারণ তোমরা তো বাড়ি ফিরবে, তারপর তো অনলাইন ক্লাস করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমাদের যদি আজকের ক্লাসের মানে বিষয়ে যদি কোনো ডাউট থাকে সেটা বলো, মানে বিএসসি এর থিওরি এক্সপ্লেনেশন, অথবা বিএসসি এর থিওরি দিয়ে আমরা যেটা হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, শেপ বার করছি, অথবা বিএসসি এর থিওরি দিয়ে যে কোনো অ্যাঙ্গেলের যে ডিফারেন্স ওটা যে এক্সপ্লেন করছি, এই রিগার্ডিং যদি কোনো প্রবলেম থাকে সেটা বলো, মানে কোনো যদি ডাউট থেকে থাকে। আজকে যেটুকু পড়ানো হয়েছে এখান থেকে মিনিমাম 3 এবং ম্যাক্সিমাম 5 নম্বর কোশ্চেন আসবেই, 100% শিওর থাকো। মিনিমাম 3, ম্যাক্সিমাম 5, এইটুকু পোর্শন থেকেই আসবে আজকে যেটুকু পড়ানো হয়েছে। তাই এই জায়গায় ক্লিয়ার না থাকলে একদম সহজ অংশ অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রইলো, কারণ তোমরা কিছু বলছো না, আমি ধরে নিলাম যে মোটামুটি বুঝতে পেরেছো। Thank you for watching this video, and if you have any doubt regarding the class, contact NS Institute by going through the website www.nsinsti.com, or you can directly mail us at nsinsti@gmail.com, or you can directly call, message or WhatsApp us at 8240169097. Once again, thank you for watching this video. See you in the next class. Bye bye.